আজকে বাজারে চালের দাম কত, ডালের দাম কত, ডিম কেন পাওয়া যাইতেছে না? তো বলা গেছে যে রোমান এম্পায়ার নাকি ফল করছে কাঁচা বাজারে জিনিসপত্রের জন্য। সো যখন হচ্ছে কল সেন্টার থেকে এরকম কল দেওয়া হয়, তো সেক্ষেত্রে তো একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে হয়তো লোকজন, তাই না? লোকজন কিছু লোকজন হয়তো বিরক্ত হয় কিনা যে last 5 to 6 years consistently call center has been the best performing marketing channel. তা আমি কি করবো? হ্যাঁ, শুধু জিয়া একদিন এক রিক্সা করে কোথাও জেনে যাচ্ছিল। হ্যাঁ, রিক্সাওয়ালা বলতেছে চাল ডালের দাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো ওইটার থেকে জিয়ার মাথার থেকে নামটা ছিল, মানে নাম কি, চাল ডাল। গেটিং দ্য অ্যাকাউন্টিং রাইট। হ্যাঁ, ফাইন্যান্সের ব্যাপারে যে আপনার পায়ে পয়সার হিসাব থাকতে হবে। সো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং কিংবা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, যে আমার কতদিন পর আমার টাকা শেষ হয়ে যাবে। আপনি তেলাপোকা এবং এই ইঁদুর কিভাবে কন্ট্রোল করেন? এবং তেলাপোকা নিয়ে আসলে আমাদের মানে এসওপি আছে। আই এম নট ইভেন কিডিং। মানে রিয়েল টাইমে ডিসিশন নিতে হবে, সমস্যা ডিসিশন। অফিসের রুমে বসছি, জুমের মধ্যে 2-3টা মিটিং নিয়েছি, এই যে $10 মিলিয়ন ফান্ডিং চলে আসছে। হ্যাঁ, $10 মিলিয়ন ইজ এ লট অফ মানি অ্যান্ড আই ইউজ টু রিড এ লট। সো আপনি বই পড়ে পড়ে কিন্তু এগুলো অনেক শিখতে পারবেন এবং এগুলো ক্লু বহুত জায়গায় আছে। আসসালামু আলাইকুম। মহাবিশ্ব কিভাবে তৈরি হলো, আমরা কেন পৃথিবীতে আসলাম, কোথায় আমরা ফেরত যাব, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাট তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, আজকে বাজারে চালের দাম কত, ডালের দাম কত, ডিম কেন পাওয়া যাইতেছে না? সো আজকে এই উদ্যোক্তা কথায় আমরা এমন একজন উদ্যোক্তাকে নিয়ে আসছি যেখানে এই যে অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেগুলোর কিছু উত্তর হয়তো আমরা পেয়ে যাব। অনেকে হয়তো আন্দাজ করতে পারতেছেন যে আজকে আমরা কোন স্টার্টআপ নিয়ে কথা বলতে যাচ্ছি। আই থিঙ্ক আপনারা অলরেডি গেস করে ফেলেছেন, চালডাল.com। সো বাংলাদেশের খুব সুপরিচিত নাম। সো আজকে আমাদের উদ্যোক্তা কথাতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন চালডাল.com এর যে ফাউন্ডার তিনজন, তাদের একজন ওয়াসিম আলিম ভাই। ওয়াসিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক, অন্যান্য পর্বের মতো আজকে আমাদের এই সেম ঘোষণাটা আছে যে আজকের এই পুরো আলোচনা থেকে আপনারা যা শিখলেন, যা বুঝলেন, যা আপনারা এখান থেকে গ্রহণ করলেন, সেটা কমেন্টে সুন্দর করে গুছিয়ে আমাদেরকে জানাবেন। সেখান থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করব। সো আমরা ভূমিকা আর বাড়াচ্ছি না, আমরা ডিরেক্ট আলোচনা চলে যাচ্ছি। ওয়াসিম ভাই, চালডাল তো 2013 সালে প্রতিষ্ঠিত হলো, রকমারি 2012-13, মানে আমরা প্রায় কাছাকাছি সময়ে এই ই-কমার্স জার্নির মধ্যে ঢুকে গিয়েছি। তো চালডালের গল্পের আগে আগে আপনার একটু পার্সোনাল গল্পটা আমরা জানতে চাই। আমরা যেটা জানি আপনি সিলিকন ভ্যালিতে আপনার একটা ক্যারিয়ার ছিল, আপনার পড়ালেখা দেশের বাইরে, খুব স্টেবল একটা জায়গা থেকে। ওই ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলেন এবং ওখান থেকে চালডাল শুরু, কেন আপনি এখানে আসলেন এবং এই স্টার্টআপটা দিলেন? আচ্ছা, তো আমি আসলে পড়াশোনা করেছি হলো গিয়ে ধরেন ফাইন্যান্সে। সো ফাইন্যান্সে আমি পড়াশোনা করেছি ওয়াটন স্কুলে। সো ওয়াটন স্কুল হলো গিয়ে তখন অ্যাটলিস্ট ওয়ার্ল্ডের টপ স্কুল ছিল, বিজনেস স্কুল। সো ওখানে ফাইন্যান্স, এন্টারপ্রেনিউরশিপ, স্ট্যাটিস্টিক্স। সো আমার ক্লাসমেটে যারা ছিল সবাই হয়েছে হয়তো বা ব্যাংকার, না হলো গিয়ে কনসাল্টিং। সো কনসাল্টিং খুবই একটা অ্যাট্রাকটিভ জিনিস, যে ঘোরাফেরা যায়, আর ব্যাংকারও খুবই হাই পেইং জিনিস। সো আমি যখন গ্র্যাজুয়েট করি, অ্যাট দ্যাট পয়েন্ট আমার ইচ্ছা ছিল যে আমি কোনো একটা মিডল ইস্টে সভরেন ওয়েলথ ফান্ড, হ্যাঁ, মিডল ইস্টের যে আরব আমিরাতের ফান্ড আছে, তো এরকম ফান্ডে, শেখদের বড় বড় ফান্ডে আমি গিয়ে চাকরি নিব অ্যাজ অ্যান ইনভেস্টর। আমি খুব ইনভেস্টমেন্ট বুঝি, এখানে গিয়ে করবো, আর যখন দরকার হবে তখন বাংলাদেশে আসবো। সো ভাগ্যক্রমে যেটা হলো যে 2008-এ, তখন আসলে আমি স্টার্টআপ টেকনোলজি সম্বন্ধে আমার খুবই কম, ক্ষুদ্র জ্ঞান। হ্যাঁ, জাস্ট আইফোনটা লঞ্চ হয়েছে। হ্যাঁ, তখন নিনটেন্ডোর একটা উই নামে একটা জিনিস ছিল, ওইটা বার হয়েছে। আমি ওই জিনিসই জানতাম। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড যে স্টিভ জবস কে, কিংবা কি করছে, কিংবা বিল গেটসের ইয়ে কি, এগুলো কিছুই আমি বুঝি নাই। সো 2008-এ যখন গ্র্যাজুয়েট করতেছি, তখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে বেসিকলি আপনার এই মিডল ইস্টের যে স্বপ্ন, এই স্বপ্নটা আমার বললো যে আপাতত স্থগিত। হ্যাঁ, আমি আচ্ছা দেখি যে স্টার্টআপ নিয়ে অনেক শুনি। হ্যাঁ, এখন নিউ ইয়র্কে একটা চাকরি আছে, নিউ ইয়র্কের চাকরিটা মোটামুটি ভালোই চাকরি, কিন্তু আমার মনের মতন চাকরি না। আমি একটা স্টার্টআপের সাথে আর কি লিঙ্ক ছিলাম, তাদের জন্য কিছু আর্টিকেল লিখতাম। হ্যাঁ, তো তাদেরকে ইমেল করে বললাম যে আমি কি স্যান ফ্রান্সিসকোতে আসতে পারি, আমি তোমাদের সাথে কয়েকদিন কাজ করতেছি। আমার প্ল্যান ছিল যে আমি 6 মাস স্টার্টআপে কাজ করব, তারপরে আমি সভরেন ওয়েলথ ফান্ডে আবার অ্যাপ্লাই করব। সো ওই করতে গিয়ে আই ওয়েন্ট ইনটু দিস স্টার্টআপ কল্ড উইকি ইনভেস্ট। সো উইকি ইনভেস্টের আইডিয়া খুব সিম্পল। উইকিপিডিয়াতে যেরকম সব ইনফরমেশন পাওয়া যাবে, উইকি ইনভেস্টে ইনভেস্টমেন্ট ব্যাপারে সব ইনফরমেশন পাওয়া যাবে, এবং ওইটাতে আই জয়েন্ড অ্যাজ অ্যান এডিটর। তো ওটা গিয়ে দেখি যে প্রথম দিন আমার যে ট্রেনিং, কিংবা আমার যে ফ্রেন্ডদের ট্রেনিং, ধরেন আপনার মানে প্রপার স্যুট টুট এগুলো পরে ইন্টারভিউ, মানে ভেরি পলিশড ট্রেনিং। হ্যাঁ,
আমি ফার্স্ট দিন যেদিন আমি চাকরিতে যাই, আমি অফিসে গেছি, আমাদের এরকমই একটা অফিস। গিয়ে দেখলাম যে কোম্পানির সিইও বসে আছে। বসে আসার পরে বললাম যে, "হ্যাঁ, আমি আসছি।" বলল, "আচ্ছা, তুমি আসছো?" তো আমি বললাম, "কই বসবো?" হ্যাঁ, ওর নট কই বসবো। আমি বললাম যে, "আচ্ছা, হোয়াট ইজ মাই নেক্সট স্টেপ?" তো সে পাশে থেকে একটা ড্রিল মেশিন তুললো। ড্রিল মেশিন তুলে আমার হাতে বলল, "আচ্ছা, নিচে কয়েকটা টেবিল আছে। তুমি টেবিলটা বানায় যেখানে ইচ্ছা বসে যাও।" আচ্ছা। সো দ্যাট ওয়াজ আ কালচার শক ফর মি। হ্যাঁ, যে আচ্ছা, স্টার্টআপ কি আর আমি কোন ওয়ার্ল্ড এর থেকে আসছি। হ্যাঁ, মানে আমার আমার জিনিস হলো গিয়ে যে আমি ধরেন ইন্টারভিউ দিতে গেলেও, হ্যাঁ, তারা ধরেন একটা যে হোটেলে রাখতো, সেই হোটেলও ইজ ডিফারেন্ট ক্লাস। আর এখানে এসে আবার নিজের টেবিল বানানো লাগছে। সো কিছুদিন পরে যেটা বুঝলাম যে এই স্টার্টআপ আসলে ফাইন্যান্সের স্টার্টআপ, কিন্তু ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ডে এই স্টার্টআপে কেউ নাই। হ্যাঁ, এন্ড ইট ওয়াজ অবভিয়াস টু মি উইদিন 2 উইকস যে স্টার্টআপে ইঞ্জিনিয়ার আছে, ভালো ইউনিভার্সিটি থেকে পাস করছে, অ্যামাজনে কাজ করেছে, বাট সবাই খুবই লেড ব্যাক। তো ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড যেহেতু আমার, তো এই প্রোডাক্টের যত ভিশন তখন আমার কাছে আসা শুরু করলো যে আচ্ছা, আমি এটা বানাবো, এটা কিভাবে বানাবো তুমি এনালাইসিস করো। সো উইদিন 6 to 7 মান্থ আমি হলাম কি প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট লিড এর মধ্যে চলে গেছি যে এইরকম নেক্সট প্রোডাক্ট এটা হবে, নেক্সট এটা হবে। অ্যান্ড তখন ৬-৭ মাস হয়ে গেছে। ৬-৭ মাস পরে আমার আমেরিকান ভিসাও শেষ। কারণ আমি তো অ্যাকচুয়ালি প্ল্যান করি যে H-1B থাকবো। তখন আমার দেশে কাছে থাকার ইচ্ছা। তো যেটা হলো যে তখন তারা একটা সিঙ্গাপুরে একটা মানে সিঙ্গাপুর গভর্নমেন্ট তাকে একটা গ্র্যান্ট দিবে। হ্যাঁ? যে আমরা সিঙ্গাপুরে একটা অফিস করব। সো আমি তখন তাদেরকে বলি যে, "আচ্ছা, তোমরা যখন সিঙ্গাপুরে অফিস করতেছো, আই উইল গো ওয়ার্ক এট সিঙ্গাপুর।" সো সিঙ্গাপুরে আমি মুভ করে গেলাম ইন জানুয়ারি অফ 2009। হ্যাঁ? এবং সিঙ্গাপুরে এসে এটা ৩ জন ৪ জনের অফিস। ৩ জন এবং ওটা বড় অফিসটা সান ফ্রান্সিসকোতে, সিঙ্গাপুরে ছোট অফিস। সো আমার লাইফে যেটা ইন্টারেস্টিং সেটা হলো গিয়ে যে বাই দ্যাট টাইম আমার লাইফের আমি যেই প্রোডাক্ট ডিজাইন করতাম সেটা ধরেন আমি দিনের মধ্যে ২ ঘন্টা কি ৩ ঘন্টা সময় দিলে আমার সারাদিনের কাজ শেষ হয়ে যেত। এবং আমার বসও খুব ভালো ছিল। তোমার কাজ শেষ হয়ে গেলে শেষ। তোমার আর কিছু করা লাগবে না। সো আমার প্রোডাক্টিভিটি ভালো, ইঞ্জিনিয়ারদের কোয়েশ্চেন হলে তখন আসলে এই WhatsApp-টোয়াটসঅ্যাপ তো অত ইয়ে ছিল না। কি জানি ছিল মানে ইমেইলে রিপ্লাই দিতাম, শেষ। সো বাই 2000 এন্ড অফ 2009 আমি মোটামুটি আমেরিকান সেলারি ড্র করতেছিলাম। থাকতাম হলো গিয়ে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে ট্যাক্স দিতাম। সিঙ্গাপুরের ট্যাক্স ইস ওয়ান অফ দ্যা লোয়েস্ট ইন দ্যা ওয়ার্ল্ড। আর থাকতাম হলো গিয়ে বাংলাদেশে। বড়লোকি অবস্থা। খুবই বড়লোকি অবস্থা। হ্যাঁ, মানে মানে খুবই বড়লোকি অবস্থা। ডলারের টাকা কামায়। ডলারের টাকা ট্যাক্সও দেওয়া লাগে না। হ্যাঁ, এবং মানে ওই রিমোট ওয়ার্ক এখন তো অনেকেই বাংলাদেশে হয়তোবা রিমোট ওয়ার্ক করে। সো রিমোট ওয়ার্ক আমি রাতের বেলায় বাসার মধ্যে ধরেন রাত্রি ১২টা থেকে ৩টা-৪টা পর্যন্ত অফিস করতাম। ওইটাই হলো গিয়ে সকালে সারাদিন ফ্রি। হ্যাঁ? সো ওরকমভাবে গেল আরকি কয়েক বছর। হ্যাঁ? সো এট ওয়ান পয়েন্ট আমি তখন তখন স্টিভ জবস এর একটা বই বের হইছে। সো স্টিভ জবস এর বইটা পড়লাম। সো আমার একটা পর্যায়ে এসে গেছে যে আমি ক্রিয়েটিভলি কি অ্যাচিভ করতেছি। হ্যাঁ? ইটস নট যে আমি কি মানে এক্সপেরিয়েন্স করলাম। হ্যাঁ? যেখানে ইচ্ছা হলো হংকং চলে গেলাম। ইচ্ছা হইলো মানে যেকোনো জায়গায় যেতে পারতেছি যে গুপি গ্যাং বাঘাবাইন টাইপের অবস্থা। হ্যাঁ? তো এট দ্যাট পয়েন্ট আই ওয়াজ লাইক না, মনের মধ্যে একটা কিরকম জানি একটা মানে টান যে কি করতেছি? হোয়াট এম আই ডুইং উইথ ইট? মানে হোয়াট ইস দ্য লং টার্ম ইয়ে? সো আমি আমার বসের সাথে কথা বললাম। আমার বস মানে খুবই নাইস একজন। তো আমি বললাম যে, "এই হলো গিয়ে অবস্থা। আমার আসলে আমি ১ বছরের মধ্যে আমি ছেড়ে দিব। হ্যাঁ? আমি বাংলাদেশে বিয়ে-টিয়ে করতে চাই। বাংলাদেশে কিছু এক হলে করব।" এটা আমি তাকে জানায় রাখছি। তো তারপরে শুরু হলো যে কি আইডিয়া নিয়ে কাজ করা যায়। সো ইনিশিয়ালি আমার সাথে জিয়া, আমার কো-ফাউন্ডার যে, সো জিয়ার সাথে ডিসকাশন করছিলাম। জিয়া বলল জিয়া যে ভাই কি তখন আপনার সাথে জব করতেন না কিভাবে ওনার সাথে পরিচয়? জিয়া এবং আমি হলাম গিয়ে ক্লাস 4 না 5 থেকে একসাথে। 4 থেকে একসাথে। হ্যাঁ? সো জিয়া আমার ছোটবেলার ফ্রেন্ড। সো জিয়া একটা গার্মেন্টস ফ্যাক্টরি চালাতো এট দ্যাট পয়েন্ট। হ্যাঁ? সো আমি তখন জিয়ার মাঝে একটা ব্রেক নিয়েছিল। হ্যাঁ? ফর আ পার্সোনাল রিজন। তারপর সে যখন ব্যাক করেছে আমি বললাম, "ম্যান, তুমি গার্মেন্টস ফ্যাক্টরি আরেকজনের জন্য ইয়ে করো। চলো আমরা দুজন মিলে একটা গার্মেন্টস ফ্যাক্টরি দেই। তুমি গার্মেন্টস-টার্মেন্টস বানাবা, আমি গার্মেন্টস-টার্মেন্টস বিক্রি করব।" হ্যাঁ? এই হলো এটা হলো অরিজিনাল স্টার্টিং অফ দ্য বিজনেস। হ্যাঁ? আর আমার এদিকে ফ্রেন্ড আমি তো দেখলাম হিসাব-টিসাব করে দেখলাম যে আচ্ছা, এখানে হয়তোবা আমাদের $১,০০,০০০ মতন ইনভেস্টমেন্ট লাগবে। সো আচ্ছা, আমার তো এত সেভিংস আছে, বাট আমি পুরো দিতে চাই না। সো আমার তেজাস নামে এক ফ্রেন্ড ছিল। সেও হলো গিয়ে ইঞ্জিনিয়ারিং করে কোনো টাকা-পয়সা সব জমতেছে। আমার মতন লাইফস্টাইল। টাকা-পয়সা জমতেছে, কিছুতে খরচ করে না। তো তাকে বললাম যে, "আচ্ছা, তোমার কাছ থেকে সে কোন ন্যাশনালিটি? সে অরিজিনালি ইন্ডিয়ান। ইন্ডিয়ান। হ্যাঁ, কিন্তু তার একটা ইয়ে আছে। সে অ্যাকচুয়ালি ইন্ডিয়ায় বড় হয় নাই। সে ক্লাস 8 এ সিঙ্গাপুর এয়ারলাইন্স একটা স্কলারশিপ পায়। সো ক্লাস 8 এর থেকে সে সিঙ্গাপুরে মানে ইয়ে করে এবং তার সাথে পরিচয় হয়েছে অ্যাকচুয়ালি আমাদের ওই কোম্পানির সিঙ্গাপুরে যখন মুভ করি তখন তেজাস ওই অফিসে জয়েন করছিল। সো
তো এসে বললাম আচ্ছা তো আমি $30,000 ইনভেস্ট করবো, তুমি করো, তারপরে আমরা একটা ফ্যাক্টরি দিব। এই হলো গিয়ে আই থিঙ্ক ফেব্রুয়ারি অফ 2013 এর কথা। হ্যাঁ, আচ্ছা, ফেব্রুয়ারিতে হচ্ছে গার্মেন্টসের প্ল্যান। সো আপনার রানা প্লাজাটা কবে হলো আই ডোন্ট নো, বাট যেদিনকে রানা প্লাজা হয়, রানা প্লাজা হওয়ার 1 সপ্তাহ আগে আমরা একটা লোকেশন সিলেক্ট করেছি। লোকেশন সিলেক্ট করার পরে দেখি যে ওই যে ইলেকট্রিসিটি লাইন হলো আগের যে টেনেন্ট ছিল তার নামে। তো আমরা ওনারকে বলছি যে ভাই ইলেকট্রিসিটি যদি হয় আপনার নামে আনেন, নাহলে আমাদের নামে আনেন, তারপরে আমরা সাইন করবো। সো আমাদের ডিড রেডি, সব রেডি, অ্যান্ড দেন রানা প্লাজা হ্যাপেন্ড। তখন রানা প্লাজা হওয়ার পরে তো আমার যেটা ন্যাচারাল ইনস্টিংক্ট ছিল গিয়ে যাচ্ছে বাংলাদেশে কমপ্লায়েন্স অনেক বেড়ে যাবে, আসলে এই 1-2 কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি করা যাবে না, গার্মেন্টসের প্ল্যান বাদ। তো তখন জিয়া বললো আমি তাহলে কি করবো? হ্যাঁ, আমি বললাম তুমি আইডিয়া খুঁজো। হ্যাঁ, তুমি আইডিয়া খুঁজো, তোমার আমাদের যে গার্মেন্টসের ক্যাপিটাল ছিল ওখান থেকে কিছু ইয়ে করো। তো জিয়াও ওখান থেকে আইডিয়া খুঁজতেছে। সো একদিন হঠাৎ করে জিয়া আমাকে বলে যে এই ম্যান এই ই-কমার্স জিনিসটা কি? আমি পাশে রেস্টুরেন্টে বসেছিলাম, পাশের টেবিলে শুনতেছি তারা পারফিউম বিক্রি করতেছে অনলাইনে, গিয়ে দরজায় নাকি টাকা নিয়ে আসে। আমি বললাম আচ্ছা হ্যাঁ, ই-কমার্স তো একটা ভালো আইডিয়া। আর আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইনভেস্টিং এ। হ্যাঁ, সো আমি ওয়ার্ল্ডে ধরেন আলিবাবার স্টোরি কি, অ্যামাজনের স্টোরি কি, বাই দ্যাট টাইম স্টার্ট আপে কাজ করছি। সো আমার বাংলাদেশেও তো ই-কমার্স আসলে সম্ভব। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য বিগিনিং অফ চালডাল। সো চালডালের নাম কোথা থেকে আসলো? আসলে নামটা আগে আসছে নাকি বিজনেস স্ট্র্যাটেজি আগে আসছে আই ডোন্ট নো। আই থিঙ্ক বিজনেস স্ট্র্যাটেজিটা আগে আসছে, বাট নামটা আসছে আসলে জিয়া একদিন এক রিক্সা করে কথা জানি যাচ্ছিল। হ্যাঁ, রিক্সাওয়ালা বলতেছে চাল ডালের দাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো ওইটার থেকে জিয়ার মাথার থেকে নামটা ছিল, মানে নাম কি চাল ডাল। আমি ওদিকে তেজাসকে বললাম এই চাল ডাল তাড়াতাড়ি রেজিস্টার করো। সো আই থিঙ্ক এপ্রিল অফ 2013 আমরা আমাদের ওয়েবসাইটটাকে রেজিস্টার করি। রেজিস্টার করার পরে আমি মোটামুটি আচ্ছা দেখি এখন এটাকে কত দূর নেওয়া যায়। সো আমি মে মাসে আমি ঢাকায় চলে এসেছি। আমি বলেছি আমি 6 মাস আসবো। আমি ঢাকা থেকে তো আমি কাজ করতে পারি, আমার তো কোনো অসুবিধা নেই। সো এসে আমরা ছবি তোলা শুরু করলাম, একটা ওয়েবসাইট করি। বাট আপনারা যে টার্গেট নিলেন যে চাল ডাল, তো নামটা আসলো ওখান থেকে, বাট এই যে গ্রোসারি দিয়ে যে আপনারা শুরু করলেন, সেটা কি থটফুল ডিসিশন ছিল না? ইটস আ ভেরি থটফুল ডিসিশন। হ্যাঁ, থটফুল ডিসিশনটা কি? কারণ আমরা ই-কমার্স যদি করতে চাই, ই-কমার্সের মধ্যে আমরা দেখলাম যে ইন্ডিয়াতে বাই দ্যাট টাইম স্ন্যাপডিল এন্ড ফ্লিপকার্ট ইজ রিয়েলি হিউজ। সো ফ্লিপকার্ট এবং স্ন্যাপডিলের পিছনে দেখি যে বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট। সো বিলিয়ন ডলার টাকা কই পাবো? এবং সো আমি বললাম বিলিয়ন ডলার টাকা তো পাওয়া যাবে না। সো বিলিয়ন ডলার কেন লাগে? মেইনলি লাগে হলো গিয়ে এই ফোন টোন এগুলাতে মানুষজন ডিসকাউন্ট দেয়। 10,000 টাকার ফোন 9,000 টাকায় বিক্রি করতেছে, ইউনিটি লস করতেছে এবং অত্যাধিক কম্পিটিশন। সো আমি বললাম যে লস করা যাবে না, এবং এটা কোনো কাস্টমার লয়্যালটি নাই। সো কি জিনিসে কাস্টমার লয়্যালটি আছে? গ্রোসারিতে আছে। আচ্ছা, সেকেন্ড থট কি, আমরা যদি বাংলাদেশে শুরু করি, কোনো না কোনো দিন তো অ্যামাজন কি আলিবাবা দেশে আসবে, এবং ইভেন্চুয়ালি আসছে আপনার দারাজ। হ্যাঁ, সো যখন তারা আসবে তাদের তো গ্লোবাল সাপ্লাই চেন, তারা ফোন দিয়ে অ্যাপেলের কাছ থেকে অ্যাপেলের ডিলারশিপ নিয়ে নেবে, তারা চাইনিজ ডিলারশিপ সব তাদের সাথে কানেক্টেড। হ্যাঁ, তখন ওই কম্পিটিশনে আমরা টিকবো কিভাবে? তো আমাদের ইয়ে হলো কি যে আমরা যদি লোকাল জিনিসপত্র নিয়ে আমরা কাজ করি, উই উইল বি এবল টু সার্ভাইভ দ্যাট কম্পিটিশন। এবং থার্ড হলো গিয়ে যে আমরা যদি ফোন ডেলিভারি দিয়ে শুরু করি, আমরা কখনোই হয়তো মাছ ডেলিভারি করতে পারবো না, কিন্তু আমরা যদি একটা মাছ ডেলিভারি সিস্টেম দিয়ে শুরু করি, দেন আমরা যে কোনো সময় ফোন ডেলিভারি করতে পারবো। সো দ্যাট ওয়াজ এ ভেরি থটফুল ডিসিশন। ও তিনটা সো শুরু করলাম যে গ্রোসারি ডেলিভারি, ছবি দিয়ে দেখি কি হয়। সো এই হলো গিয়ে চাল ডালের শুরু। আচ্ছা, সো যখন শুরুটা হয়ে গেল, তখনকার যে টিম ফরমেশন, মানে আপনাদের তো ইনিশিয়াল ফান্ডিং হচ্ছে ওই যে 3 জনের $1,00,000 মতো, মানে না আমাদের ইনিশিয়াল ফান্ডিং হচ্ছে $30,000। ওকে, হ্যাঁ, মানে $1,00,000 1,00,000 না, আমাদের 3 জন, আমাদের 2 জন অ্যাকচুয়ালি 60,000, জিয়া হলো গিয়ে সোয়েট ইকুইটি। হ্যাঁ, সো ওই জন্য আমাদের অ্যাকচুয়ালি ইকুইটি ডিভিশনটাও হয় হলো গিয়ে 35-35-30। হ্যাঁ, কারণ হলো গিয়ে যেহেতু তেজাসের আমরা ক্যাশও দিয়েছি প্লাস সোয়েটও দিয়েছি, সো সোয়েট ইজ ভ্যালুড এট 30 ইচ, অ্যান্ড দ্য ইজ ইকুইটি যে আমরা 15,000 দ্যাট ইজ ভ্যালুড এট 5%। ওকে, সো এন্ড ওই রেশিও ইজ মেইনটেইন টিল টুডে। আচ্ছা, গ্রেট। সো তাহলে যখন আপনারা ইনিশিয়াল স্টার্টে গেলেন, তখন তো আসলে মানে অনেক ধরনের প্রিপারেশনের বিষয় থাকে। আমাদের প্রোগ্রামগুলো যেহেতু মূলত যারা এন্টারপ্রেনার হতে চায় বা এন্টারপ্রেনারশিপে আছে, তারা যাতে এখান থেকে ভালো ভালো কিছু জিনিস শিখতে পারে। তো ওই স্টার্টিং জার্নিটা যদি একটু বলেন যে হাউ ওয়াজ দ্য প্রিপারেশন, কি কি লাগবে না লাগবে, কোথায় টাকাটা বেশি ইনভেস্টমেন্ট হলো, চ্যালেঞ্জটা কি? সো স্টার্টিং এ আপনার প্রথমে লাগবে হলো ওয়েবসাইট।
সো ওয়েবসাইটটা কিভাবে তেজাসের ইঞ্জিনিয়ারিং স্কিল আছে, তুমি একটা ওয়েবসাইট করো, আমরা এটা আপ করবো। আচ্ছা, ওয়েবসাইট তো আপ করা যায়, তখন দেখলাম যে ম্যাজেন্টো আর নব কমার্স এই দুইটা ছিল। সো ম্যাজেন্টোর মনে কোড বেস ওয়াজ রেস্ট্রিক্টেড আর নব কমার্সের কোড বেস ওয়াজ ওপেন। সো আমরা বললাম যে আমরা নব কমার্সেই বানাবো। সো নব কমার্সে বানাবো। আর আমি তখন ইলেন্স নামে একটা ইয়ে ছিল, ইলেন্সে মনে হয় কোন সুইডিশ কিংবা এরকম কোন একটা দেশে আমরা লোগো বানাবো। তো চালডালে সে লোগোটা লাস্টে আসে, চালডাল নাম আসছে। তো সে বিভিন্ন চালের বস্তা, এই বস্তা, হ্যান বস্তা, ত্যান বস্তা লোগো দিচ্ছে, কোনোটাই আমাদের পছন্দ হচ্ছে না। তো আমরা চালডালের লোগোর জন্য ফাইনালি ফর হোয়াট এভার রিজন আমি আর তেজাস মনে হয় স্যান ফ্রান্সিসকোতে একটা জায়গায় ভোরবেলায় 5টার সময় আমরা ব্রেকফাস্ট করতেছি। হ্যাঁ, ব্রেকফাস্টের মধ্যে ডিম ছিল। ডিম লোগো দিলে কেমন হয়? সো ওখান থেকে ডিমটা আসে, দিয়ে আমি সুইডিশে বললাম যে ভাই তোমার এত কিছু দরকার নেই, তুমি একটা ডিম বসা দাও লোগোর মধ্যে পাঠায় দাও। হ্যাঁ, ইট ক্লিকড উইথ অল থ্রি অফ আস যে না, ডিম ক্যান বি এ গুড লোগো। হ্যাঁ, সো আপনার ফার্স্টে লোগো টোগো এগুলো আসলে মানে সেকেন্ডারি হওয়া উচিত। হ্যাঁ, ফার্স্ট জিনিস হলো গিয়ে যে আসলে গেটিং আ প্রোডাক্ট ইন ফ্রন্ট অফ দ্য কাস্টমার। সো ওয়েবসাইট দরকার, ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট দরকার। সো ওয়েবসাইটটা বানিয়েছি, ওয়েবসাইটের ডিজাইনটাও আমি মনে হয় $100-150 খরচ করে ইল্যান্সে একজনকে দিয়ে ডিজাইন করেছিলাম। সে সুন্দর করে একটা স্ক্র্যাচ থেকে করেন একটা ফ্রেমওয়ার্কের উপর করছি। উই গট দ্য ওয়েবসাইট আপ ইন লাইক 2 weeks। এবং তখন আর এদিকে আমি ওয়েবসাইট যখন আপ হতো তখন আমাদের ক্যাটালগ তৈরি করতে হবে। তো জিয়ার আমি বসে বসে ছবি তুলতাম, যে কোকের ছবি, ভিমের ছবি, চালের ছবি, ছবি তুলে আমরা মানে 700 না 800 ছবি দিয়ে ছবি আপলোড করলাম বসে বসে। সো তখন আমরা উই হায়ার্ড ফিউ পিপল। হ্যাঁ, আর্লি স্টেজে যে আমাদেরকে মানে অলমোস্ট সো আর্লি স্টেজে মনির নামে একজন ছিল। হ্যাঁ, সে এখন আর নাই, বাট ওই দুজন মিলে ছবি টবি তুলতাম, আমরা আপলোড করতাম। সো আপলোড করার পরে একদিন হলো গিয়ে যাচ্ছে ছবি টবি আপলোড হয়ে গেছে, এখন আমরা ওয়েবসাইট লঞ্চ করবো। তখন ফেসবুকে দেখলাম আমি চালডাল লঞ্চ করছি। দিস ইজ দ্য লঞ্চ অফ চালডাল। হ্যাঁ, তো আমাদের আইডিয়া ছিল যে অর্ডার পড়লে আমরা দৌড়ায় গিয়ে কিনে প্রোডাক্টটা ডেলিভারি করব। ব্যাটারি বোধহয় অর্ডার করছিল আপনারা? ব্যাটারি পড়ছে আমার অফিসে, আমার ওয়াইফ, তখনও ওয়াইফ না, তখন ফিয়ান্সে, হ্যাঁ, তার এক কলিগ অর্ডার দিছিল। তো ব্যাটারি অর্ডার দিছিল, তো ব্যাটারি গিয়ে আমরা ডেলিভারি দিয়ে আসি। তো শুরুর দিকগুলোতে ট্র্যাকশন কেমন ছিল, পার ডে অর্ডার কেমন ছিল? এন্ড দেন সো শুরুর দিকে প্রথম দিন তো আমি মনে হয় 2টা অর্ডার পেয়েছি, এবং প্রথম মাসে হয়তো বা 100 কি 150 অর্ডার পেয়েছি। সো এটা আস্তে আস্তে দেখি যে বাড়তেছে। হ্যাঁ, হঠাৎ আমরা প্রথম থেকে ছিল যে আমরা নেক্সট ডে ডেলিভারি দিব, আমরা কোনো পেরিশেবল জিনিস নিব না এক্সেট্রা। তারপর দেখি যে যাদেরকে ডেলিভারি দিই তারা বলে যায় পেরিশেবলটা দিলে ভালো হতো। তো আমরা পেরিশেবল মনে হয় 1 মাস না 1.5 মাস পরে পেরিশেবল অ্যাড করলাম, তাও নেক্সট ডে ডেলিভারি। তারপর নেক্সট ডে অনেক দেরি হয়ে যায়, সেম ডে দিতে পারবো না, আমরা মাঝে থেকে আমি 6 ঘন্টা পরে ডেলিভারি দিব, গিয়ে শপিং করো, বাজার করে তোমাকে দিব। তখন আপনার টিম সাইজ? তখন আমার টিম সাইজ হলো গিয়ে ডেলিভারি দিতে আমরা একজন মনে হয় 6-7 করে, আমাদের টিম সাইজ ধরেন 6-7 জন। হ্যাঁ, 6-7 জন। আমাদের মেইন একজন গ্রাফিক ডিজাইনার। সো ডিজাইনের কাজ হলো গিয়ে ছবিগুলোকে ফরম্যাটিং করা। তখন তো এত ইজি না, মানে ছবিগুলো মানে ম্যানুয়াল কাজ ছিল। হ্যাঁ, সো ওই ছবিগুলো ফরম্যাট করা হলো গিয়ে একজন গ্রাফিক ডিজাইনার কাজ, নতুন প্রোডাক্ট অ্যাড করা, আর হলো গিয়ে ডেলিভারি, আর ফোনে একজন, এই হলো গিয়ে টিম। সো ডেলিভারিতে মনে হয় ইঞ্জিনিয়ারিং পুরো তেজাস। সো আমাদের ইনফ্যাক্ট 20 আমরা যে ওয়াই কমিউনিটিতে গেছি 2015-এ, তখনও আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের সাইজ ইজ তেজাস। হ্যাঁ, এবং কিন্তু ওয়াই কমিউনিটি থেকে আমরা উই আর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ওয়াই কমিউনিটি। সো ওয়াই কমিউনিটি যখন ঢুকি তখন আমরা 2 জন ইন্টার্ন নিয়েছিলাম সিঙ্গাপুর থেকে, আর বাংলাদেশ থেকে একটা ছেলে ছিল। এই 3 জন, আর আমেরিকা একজন আমাদেরকে জয়েন করেছে, বাট শি লেফট আফটার লাইক 2-3 months। হ্যাঁ, সো এই 4-5 জনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে আমরা ওয়াই কমিউনিটি ঢুকি। ওয়াই কমিউনিটি ঢুকে এই 3-4 জনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে কিন্তু ওয়াই কম্বিনেটরের শেষে আমরা $3.5 million রেজ করি। মাশাআল্লাহ। ওয়াই কম্বিনেটরটা আমাদের দর্শকদের কেউ হয়তো জানে, কেউ হয়তো জানে না, যদি একটু ওয়াই কম্বিনেটরের ব্যাকগ্রাউন্ডটা বলে। আচ্ছা, সো ওয়াই কম্বিনেটর জিনিসটা হলো খুবই সিম্পল। ওয়াই কম্বিনেটর হলো গিয়ে একটা স্টার্টআপ অ্যাক্সেলারেটর। হ্যাঁ, সো এটার প্রোগ্রামটা হলো গিয়ে ইট ওয়াজ স্টার্টেড বাই পল গ্রাহাম, যে একটা স্টার্টআপ বিক্রি করে সে আসলে মানে অন্যদেরকে হেল্প করতে যাচ্ছিল টু মেক স্টার্টআপ। বাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড হলো কি, আই থিঙ্ক তারা শুরু করছে 2009। হ্যাঁ, এবং 2009-এ তার ফার্স্ট ব্যাচে স্যাম অল্টম্যান ছিল, যে ওপেন এআই এর স্যাম অল্টম্যান। হ্যাঁ, এবং স্যাম অল্টম্যান এট ওয়ান পয়েন্ট ওয়াজ প্রেসিডেন্ট অফ ওয়াই কম্বিনেটর অ্যাজ ওয়েল। সো ওয়াই কম্বিনেটর থেকে আসলে গত 10-15 বছরে বড় বড় অনেকগুলো স্টার্টআপ বের হয়েছে, যেমন কয়েনবেস, এয়ারবিএনবি, রেডিট, মানে অনেক আছে, আরো অনেক আছে। ইন্ডিয়াতেও যেমন কি বলে এই
Zepto is also Y Combinator, হ্যাঁ। সো Y Combinator এবং চাল ডালও হয়েছে। সো আপনারা যে ওখানে অ্যাপ্লাই করলেন এবং সিলেক্টেড হইলেন, ওটা কি মানে ডিফিকাল্ট জার্নি ছিল নাকি? মানে আচ্ছা, সো আমরা প্রথম অ্যাপ্লাই করেছি 2013 এর। আমরা শুরু করছি আমাদের যখন অর্ডার 100-150 অর্ডার, তখন আমরা অ্যাপ্লাই করি। আমরা অ্যাকচুয়ালি লেট অ্যাপ্লাই করি 2013 এর নভেম্বর মাসে, ওর অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ। সো ফর হোয়াট এভার রিজন আমাদের অ্যাপ্লিকেশন ওয়াজ রেড বাই পল গ্রাহাম হিমসেলফ। সে বলছে যে তোমরা আসো, আমরা অ্যাপ্লিকেশন করছো, তোমরা এসে ইন্টারভিউ দাও। সো আমি ফ্লাই করি ওই ডিসেম্বর মাসে, গিয়ে ইন্টারভিউ দিই। আমাদের যে ফার্স্ট ইন্টারভিউটা হয়েছিল ওইটাতে ওয়াই কম্বিনেটরের 3 জন ফাউন্ডার, হ্যাঁ, প্লাস আপনার আই থিঙ্ক কেভিন হেল নামে আরেকজন ছিল। সো কেভিন ওয়াজ দেয়ার। মানে খুবই নর্মালি ইন্টারভিউ হয় 10 মিনিট। তো তারা আমার ওই দিন আর কোনো ইন্টারভিউ ছিল, আমাদেরকে ইন্টারভিউ নিছে। ইন্টারভিউ আমিও তেজাস ছিলাম। তো আমরা আসলে কিছুই জানি না। আমাদের ওখানে জিমেল এর যে কোড লিখছে পল বুহাইট, হি ওয়াজ দেয়ার, হ্যাঁ, সামনে বসে আছে, পল গ্রাহাম ইজ দেয়ার। আমরা আমাদের মতন বাংলাদেশে এই ডেলিভারি করতেছি। তো সে তারপরে সেদিনকে রাত্রে ইমেল আসলো যে দেখো, we think কি we see the opportunity but we are not yet sure যে you are the right team, হ্যাঁ, and right now it seems like you should be in Bangladesh. So আমার রিজেকশন যখন খেয়েছি তখন আমি তো ওয়াই কম্বিনেটর ওয়াজ মাই অনলি প্ল্যান, যে ভাই আমি ওয়াই কম্বিনেটর ঢুকবো, তারপরে 2013 এর ডিসেম্বরে ওয়াই কম্বিনেটরে ঢুকবো, তারপরে গিয়ে আমি কোম্পানি বিল্ড করা শুরু করবো। আচ্ছা, ওয়াই কম্বিনেটরে ঢুকতে পারি নাই, অ্যান্ড আই ওয়াজ ইন ডিপ্রেশন যে এখন নেক্সট স্টেজ কি, যে আমি আসলে কোম্পানিটাকে নেক্সট স্টেজে যাওয়ার জন্য আমার হয়তো 1 থেকে 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগবে, বাংলাদেশে এটা পাওয়া যাবে না, এটা আমি কোথা থেকে পাবো। সো আমি ওখানে বসে তখন আমি আমেরিকায় কোম্পানিটাকে ইনকর্পোরেট করেছি। আমি ওয়াই কম্বিনেটরে ঢুকলে আমি কি করতাম, আই ওয়াজ ফলোইং দ্যাট স্টেপ। তারপরে জানুয়ারি মাসে আমি বলতে গেলে মানে আসলে ফান্ড রেজিং জিনিসটা এটা নিয়ে আমি টাচ করতে চাই, যে ফান্ড রেজিং কেন দরকার, এটা প্রফিটেবল ব্যবসা করলেই তো হয়, হ্যাঁ। সো বাট আমাদের যে ব্যবসার নেচার, যে ই কমার্স আসলে ওয়ার্ল্ডে যেখানেই হয়েছে, রকমারি আই গেস ইজ এর এক্সেপশন, বাট মোস্ট অফ দ্য জায়গায় ইট হ্যাজ রিকোয়ার্ড এক্সটার্নাল ফান্ডটা দরকার হয়। রকমারি ওই অর্থে এক্সেপশন আবার না, বিকজ এক্সটার্নাল ফান্ড হচ্ছে আমার আরেকটা কোম্পানি আমাকে ফান্ড করছে, হ্যাঁ, সেটা আমরা প্রফিটেবল। এবং ফান্ড রেজিং এর কারণ হলো গিয়ে আসলে নিজে সেভিংস করতে করতে যেই সময়টা লাগবে সেই সময়টাতে তো অপরচুনিটি নাও থাকতে পারে, হ্যাঁ। সো এখন হোয়াট ইজ দ্য ওয়ে টু শর্ট সার্কিট দ্যাট, যে আমি এখন অন্যদের কাছ থেকে যারা ইয়ে করছে তাদেরকে বললাম যে এই হলো অপরচুনিটি এখানে। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন। এবং জিনিসটা হলো গিয়ে যে একটা মানুষ কিন্তু একা হয়তো বা একটা পুরা বিল্ডিং বানায় ফেলবে না, হ্যাঁ, কিংবা মানে ওই পরিমাণ আসলে এফোর্ট অ্যাকচুয়ালি ইটস এ কোলাবোরেশনের ব্যাপার। সো ফান্ডিংটা আসলে দরকার হলো কি অন্যদের সাপোর্টটাকে আসলে ফান্ডিং হিসেবে ধরে, যে আমরা এই জিনিস নিয়ে কাজ করতেছি, আমাদেরকে এখন সাপোর্ট করো। সো আমি ওখানে ডিসাইড বাই 2013 ইট ওয়াজ ডিসাইডেড যে আসলে এন্ডের মধ্যে যে আসলে এক্সটার্নাল ফান্ডিং ছাড়া আমরা এই ব্যবসাটাকে গ্রো করতে পারবো না। আমরা চাল্লারে যত ভালো আইডিয়া হোক, এটা এক্সটার্নাল ফান্ডিং আমাদের লাগবেই কিছু কয়েক বছর পুরো সফটওয়্যার বিল্ড করতে। সো ওই যাই হোক, ওই জানুয়ারিতে একটা খুব কষ্টে একজনের কাছ থেকে কমিটমেন্ট পাইলাম যে তারা $50,000 ইনভেস্ট করবে। বাট ওয়াই কম্বিনেটর ইভেন্চুয়ালি গিয়ে আমরা ঢুকি 2015-এ। 2015-এ যখন আমরা ইন্টারভিউ দিই তখন ইন্টারভিউ ওয়াজ ব্রিজ, মানে 10 মিনিটের ইন্টারভিউ, 5 মিনিট পরে হচ্ছে ডান। তারপরে ওয়াই কম্বিনেটর অ্যাট দ্যাট পয়েন্ট আমরা যখন ওয়াই কম্বিনেটর অ্যাপ্লাই করি আমাদের প্রায় 100 জন এমপ্লয়ি। But we wanted to go into Y Combinator because আমরা মনে করছি যে it will unlock future potential for us and it was a really good decision. So এই তো $50,000 যে ইনভেস্ট করতে চাইলো সে কি ফরেনার নাকি বাংলাদেশি? ফরেনার। আমাদের ইনফ্যাক্ট প্রথম বাংলাদেশি অ্যাকচুয়ালি 2-3 জন মানুষ আমাদেরকে ফরেনারের সাথে দিয়েছিল, যেমন তানভীর আলী ইজ ওয়ান, হ্যাঁ, 5,000-10,000 দিয়েছিল। বাট বাংলাদেশি মানুষ আসলে মানে এখনো আমি মনে করি যে আসলে এই ওই ব্যবসা একটা লোকের ট্রাস্টটা কম, যে টাকাটা দিয়ে কি করবে, আরেকটা হলো গিয়ে যে টাকাটা দিলে আসলে কি হবে ওই ভিশনটাও হয়তো মানুষের নাই। এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা শুধু বাংলাদেশ না, উপমহাদেশে আমাদের হচ্ছে বণিক জাতি আর কি, আমরা যে ব্যবসাটা এরকম যে মাল কিনলাম মাল বেচলাম, তো গতকাল মাল কিনছি আজকে মাল বেচছি, তো আজকে তো প্রফিটটা জেনারেট হয়ে গেল। বাট বিল্ডিং দ্য কোম্পানি যেটা হয়তো রিটার্ন দিবে অনেক বছর পর, ওই কালচারটা এখনো আমাদের মধ্যে। আমরা কিন্তু রিয়েল এস্টেট বানাই যাচ্ছি, আমরা একটা বিল্ডিং বানাই যাচ্ছি, তো একটা কোম্পানিকে আসলে বিল্ডিং হিসেবে কেউ কল্পনা করতেছে না। একটা বিল্ডিং বানাতে তো 5-7 কোটি টাকা হয়েছে। আমি চিন্তা করেন ঢাকা শহরে কতগুলো বিল্ডিং, হ্যাঁ, বাট ওটাকে তারা প্রুভেন বিজনেস মনে করে যে খুবই স্ট্যান্ডার্ডাইজড প্রুভেন বিজনেস। বাট এখানে তো হচ্ছে
নতুন নতুন আইডিয়া আছে, এটা ফ্লাই করবে কি করবে না আদৌ, সো ওই Correct. জিনিসটা তো একটা সেই জিনিসটা challenge সেই রিস্কটা থাকে। সো সেই রিস্কটা আসলে ওই যে রিস্ক নেওয়ার অ্যাপেটাইটটা ওইটা আসলে ওয়ার্ল্ডের বেশি জায়গায়ও নাই। ওটা আসলে কনসেন্ট্রেটেড ইন সিলিকন ভ্যালি। Silicon হ্যাঁ, Valley. ওইটা হলো কি ফেয়ারচাইল্ড, সেমিকন্ডাক্টর এখন ওয়ার্ল্ডের অনেক জায়গায় যাচ্ছে, বাট copy ওই হচ্ছে। কপি হচ্ছে, কিংবা অ্যাপল। এই যে জিনিসগুলো এক জায়গা থেকে বের হয়েছে কেন? কারণ ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি দে স্পেশালাইজড ইন সাপোর্টিং দিস কাইন্ড অফ বিজনেসেস। রাইট, ওকে ইকোসিস্টেমটা ওরা বানাইছে, যে ওদের কোচ মেন্টরিং হ্যাঁ। বলেন, ইনভেস্টমেন্ট বলেন, পিয়ার নেটওয়ার্কিং বলেন। হ্যাঁ, আলটিমেটলি জিনিসটা আসলে অ্যাসেসমেন্ট। হ্যাঁ, যে তোমরা যে বলতেছো যে যেমন একটা গল্প আছে না, যে কি এম্পায়ার্স নিউ ক্লোথ। হ্যাঁ, যে এত ভালো একটা ফ্যাব্রিক বানাচ্ছে যেটা মানুষ চোখেই দেখতে পারবে না। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু এটা একটা ফ্রড। হ্যাঁ, তো সফটওয়্যার ব্যবসাটাও কিন্তু অনেকটা এরকম। হ্যাঁ, যে আমি বলতেছি খুব ভালো একটা ফ্যাব্রিক বানাইছি, হ্যাঁ, কেউ চোখেই দেখতে পারতেছে না, তোমার স্মার্ট না হলে তুমি চোখেই দেখতে পারবে না। হ্যাঁ, সো আসলে আসলে ওই জিনিসটা মানুষ মনে করে যে আমরা আসলে ওরকম টাইপের, যে সফটওয়্যার তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা কি নাকি না। সো ওই জিনিসটা অ্যাসেস করার জন্য ইউ নিড দ্য রাইট সাইড সর্ট অফ পিপল, যে আসলে বুঝবে যে what sort of program, না, what sort of effort has gone behind it. এটা যে গ্রোসারি ডেলিভারি করার সিস্টেমটা হয়তো একটা অ্যাভারেজ মানুষ বুঝবে না, রাইট রাইট, the complexity of it. কিংবা আপনার বইয়ের যে 3 লাখ ইয়ে আছে, এটা আসলে মানুষের ইমাজিন করার ক্যাপাসিটি ইজ ভেরি লো। সো ওই স্পেশালাইজেশনটা ডেভেলপ করবে, বাংলাদেশেও করবে। বাংলাদেশ থেকে এখন ধরেন আপনার কোম্পানি থেকে যারা আছে তারা বুঝবে। হ্যাঁ, সো যেহেতু ওই সিলিকন ভ্যালিতে ওরকম অনেকগুলো কোম্পানি আছে, সো অনেক মানুষ আসলে এই জিনিসগুলো অ্যাসেস করতে পারে, বুঝতে পারে। সো তারপরে যদি আমরা 13 থেকে 15 ওই জার্নিটাতে যাই, ওই সময় যেহেতু তখন আর্লি স্টেজ চ্যালেঞ্জগুলো আসলে কি মনে করেন, তখনকার মূল চ্যালেঞ্জগুলো কি এবং কিভাবে আসলে ওভারকাম করতেন এগুলো? তখনকার মূল চ্যালেঞ্জটা আসলে পুরোটাই হলো গিয়ে ডিসিপ্লিনের চ্যালেঞ্জ। হ্যাঁ, যে আমি নতুন একটা কোম্পানি শুরু করছি, আমি আমার এমপ্লয়ীদের সাথে কিভাবে ব্যবহার করব। কেউ হয়তো বা অনেক কষ্ট করতেছে, তাকে অ্যাপ্রিশিয়েট করতেছি না, আবার কেউ কম কষ্ট করে তাকে বেশি অ্যাপ্রিশিয়েট বেড়াচ্ছে। এই ব্যালেন্সটা কি? হ্যাঁ, কিংবা কেউ এসে বললো যে আমার স্যালারি রেজ লাগবে, কিংবা আমি চলে গেলাম, আমি নাহলে আমি চলে যাব। হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট সিচুয়েশন? এখন আপনি তাকে স্যালারি রেজ যদি সাথে সাথে দিয়ে দেন, তখন হোয়াট ইম্প্যাক্ট ডাজ ইট হ্যাভ ইন দ্য স্যালারি? সো এই যে সেন্সগুলা বিল্ড করাটা হলো ইম্পর্টেন্ট। অ্যান্ড উই স্কেল অ্যাকচুয়ালি কোয়াইট আ লট। মানে ওই 2 বছরে আমরা ধরেন 3জনের থেকে উই স্কেল টু 100 পিপল, হ্যাঁ, or 150 পিপল। সো সেকেন্ড লেভেল ম্যানেজমেন্ট আসা শুরু করছে। হাউ ডু ইউ ট্রেন দ্য ম্যানেজার্স? হ্যাঁ, তারপরে সিস্টেমগুলো আসা শুরু করছে, যে আচ্ছা টাকা আসতেছে, আমাদের মানে অ্যাকাউন্টিং সিস্টেম বলে তো কিছু নাই। হ্যাঁ, আমি এক সময় বলতাম যে আমাদের হলো গিয়ে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেম হলো দান বক্স অ্যাকাউন্টিং। হ্যাঁ, যে আমাদের এখান থেকে গ্রোসারি নিয়ে যায়, আমাদের ডেলিভারি দিয়ে এসে, হ্যাঁ, আমাদেরকে যা ইচ্ছা দিয়ে দেয়। এটার আসলে কোনো ট্র্যাক নেই, কি কি নিয়ে গেছে এটারও ট্র্যাক নেই, কারণ সফটওয়্যারও অত ক্যাপেবল না, কি দিচ্ছে এটারও ট্র্যাক নেই। সো আই ওয়াজ অবসেসড ইন দ্য ফার্স্ট 2 years অ্যাবাউট গেটিং দ্য অ্যাকাউন্টিং রাইট। হ্যাঁ, ফাইন্যান্সের ব্যাপারে যে পাই পয়সার হিসাব থাকতে হবে। সো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং কিংবা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, যে আমার কতদিন পর আমার টাকা শেষ হয়ে যাবে, স্পেশালি ইন আ মডেল লাইক আওয়ার্স, যেখানে আমরা অ্যাকচুয়ালি ডিক্লেয়ার্ড হয়ে গেছে যে আমরা আগামী 5 বছর কোনো প্রফিটই করবো না, এবং আমরা জিনিসটা যত তাড়াতাড়ি হচ্ছে আমরা উইল কিপ অন ইমপ্রুভিং দ্য প্রোডাক্ট। সেকেন্ড একটা জিনিস বলবো, যে এই পর্যায়ে যে জিনিসটা হয়েছে, মানুষজন আসলে, আমি মনে করি, এবং মেবি আই এম রং, হ্যাঁ, বাট আমার মনে হয় যে দের ইজ অলওয়েজ প্রেশার, যে আপনার ভিশনটাকে একটু ছোট করে ফেলা। হ্যাঁ, ওই প্রেশারটা কিভাবে রেজিস্ট করতে হবে এবং ওই প্রেশারটা কিভাবে ব্যালেন্স করতে হবে। ভিশন ছোট করে হয়তো বা কোম্পানি সার্ভাইভালের জন্য ভালো, বাট লং টার্মে গিয়ে হয়তো বা ইটস নট আ গুড থিং। সো ওই প্রেশারটাকে রেজিস্ট করাটা কিংবা আন্ডারস্ট্যান্ড করাটা, এবং কোন কোন জায়গাটা রিস্ক নিতে হবে। যে আমরা যেমন 2015 ফেব্রুয়ারিতে আমরা 1 hour ডেলিভারি লঞ্চ করি। হ্যাঁ, we were one of the first companies in the world to launch 1 hour delivery. এখন তো অনেকে 15 মিনিট ডেলিভারি করে। আমরা কেন করছিলাম? অ্যামাজন কোথায় জানি নিউ ইয়র্ক টাইমসে লিখছে যে আমরা নিউ ইয়র্কে 2 ঘন্টা ডেলিভারি করা শুরু করবো। তো তখন তেজা স্যার, আমি ঢাকায় বসে আছি, ও নিউ ইয়র্কে 2 ঘন্টা ডেলিভারি করতে, আমরা ঢাকায় 1 ঘন্টা ডেলিভারি করতে পারবো না কেন? হ্যাঁ, সো অ্যাট দ্যাট পয়েন্ট উই লঞ্চ 1 hour ডেলিভারি, এবং 1 hour ডেলিভারিটা অ্যাকচুয়ালি ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই উই গট ইনটু ওয়াই কমিউনিটি। আমরা 1 ঘন্টা ডেলিভারি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে ইট ওয়াজ নট ইমাজিনেবল যে প্রোডাক্ট সব একসাথে করে 1 ঘন্টার মধ্যে মানুষের বাসায় পৌঁছে যাবে। বাট 1 ঘন্টা ডেলিভারি দেওয়া তো আসলে অনেক চ্যালেঞ্জিং, কারণ কত স্ক্যাটার জায়গা থেকে স্ক্যাটার্ড প্রোডাক্টের মানে না, তখন আসলে আপনি প্রোডাক্টটাকে সেন্ট্রালাইজ করে ফেলতে হবে। এখন আপনার তখন যেমন কি আপনি জাস্ট ইনভেন্টরিতে যা ছিল ওইটাই শুধু ডেলিভারি করতেন?
নাকি আমি মার্কেট থেকে কিনে আনতাম, মার্কেট থেকে কিনে আনতে হতো 20 মিনিট 25 মিনিট থাকতো, বাট আই নো যে টপ 2000 প্রোডাক্ট কি, টপ 2000 প্রোডাক্ট কন্ট্রিবিউটস 84% অফ মাই সো যখন আমাদের ওয়েবসাইটে কিন্তু দুইটা সেকশন আছে, যে ইমিডিয়েট ভার্সেস ওই যে আগে ছিল কচ্ছপ আর খরগোশের, এখনো আছে কচ্ছপের, এখনো আছে কচ্ছপের ঘোড়া। হ্যাঁ, সো ওই জিনিসটা আসলে বেসড অন ইউর ইনভেন্টরি। এখন হয়তো বা মানুষ বুঝে না আমাদের একটু ইনভেন্টরি হয়তো বা কম আছে, বাট ইনভেন্টরি যদি বেশি থাকে উই শুড বি এবল টু ডেলিভার, যা স্টকে আছে সেটা তো আমি ডেলিভারি করতেই পারি। সো 1 ঘন্টা ডেলিভারিতে তখন কি আপনাকে টিমকে এনাফ স্কেল করা লাগে নাই, প্লাস বাট ফিনান্সিয়াল ইনজুরি না, আমাদের মতে ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট বেশি না, কারণ আমরা সবসময় সাইকেল কিংবা বাইসাইকেলে ডেলিভারি করতাম। সে যদি সারাদিনে 3 ঘন্টা, তখন তো আপনার পুরো ওয়্যারহাউস কি তখন একটাই ছিল? একটা ওয়্যারহাউস ছিল, আমরা ওই ওয়্যারহাউসের আশেপাশে লঞ্চ করছি। উত্তরার জন্য শুধু 1 আওয়ার ডেলিভারি। আচ্ছা আচ্ছা, মানে তো পুরো ঢাকার জন্য না, পুরো ঢাকার জন্য 1 আওয়ার। ওয়াই কমান্ডারে ঢোকার পরে আমি যে আচ্ছা উত্তরে তো 1 আওয়ার ডেলিভারি, উত্তরের ওয়্যারহাউস বেশি হচ্ছে, ঢাকার অর্ডার গ্রো করতেছে না, সেকেন্ড ওয়্যারহাউস আমরা শুরু করি ওয়াই কমান্ডারে থাকতে। ওকে, হ্যাঁ, তারপরে আমরা মনে হয় 2018-তে মনে হয় 6টা ওয়্যারহাউস ছিল। সো তারপরে স্কেল করে আইএফসি আসার পর আমরা এখন 18টা ওয়্যারহাউসে যাব, আমরা সবকটা থেকে 1 আওয়ার ডেলিভারি করব। আচ্ছা আচ্ছা, ইনফ্যাক্ট আমরা এট ওয়ান পয়েন্ট আমরা অনেকে বলতাম যে যাত্রাবাড়িতে আপনার ডেলিভারি দেন না, টু ফার। সো উইক মানে পুরো ঢাকা শহরও আমরা অ্যাকচুয়ালি 2018 পর্যন্ত আমরা পুরো ঢাকা শহরে ডেলিভারি দিতাম না। ওকে, তো আমি এখন যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে একটা স্টার্টআপ মুড যখন থাকে তখন তো বললেন ওই যে নিজে টেবিলটা বানায় এনে বসে যাও, স্টার্টিং ফ্রম দ্যাট, যখন কোনো প্রসেস নাই, সিস্টেম নাই, কিছুই নাই, সামহাউ কিছু মানে সার্ভাইভাল, স্টার্টিং ফ্রম দ্যাট টু আপনি যখন 100 জন 200 জন 300 জনের টিম বানাচ্ছেন, তখন সাম সর্ট অফ ম্যানেজমেন্ট শুড বি দেয়ার, যেটা আপনি বললেন অলরেডি চ্যালেঞ্জ হচ্ছে, কেউ এসে বলতেছে চাকরি ছেড়ে দেবে, বেতন বাড়ায় দাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এই যে ট্রানজিশনাল জায়গাটা, তো তখন যেভাবে আগে চলছে সেইভাবে কিন্তু পরে চলতেছে না। এই যে গিয়ার শিফট, এই শিফটটা কতটুকু কনসিয়াস ছিল, বা এটা কি আপনাকে মানে জাস্ট আপনি কমন সেন্স দিয়ে নেভিগেট করে ফেলছেন, নাকি আপনাকে লার্ন করতে হয়েছে হাউ টু ম্যানেজ, হাউ টু? না, আমি তো দেখেন আমার এডুকেশন কিন্তু ইজ ইন বিজনেস। হ্যাঁ, ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস গ্রুপ, সো আই নো হাউ টু শিফট দ্য গিয়ার। ইনফ্যাক্ট আমি 1 লাখ মানুষের অর্গানাইজেশন চালানো হয়তো বা আগে আই হ্যাড আইডিয়াজ অফ ইট দেন ছোট অর্গানাইজেশন। হ্যাঁ, অ্যান্ড আই ইউজড টু রিড আ লট। সো আপনি বই পড়ে পড়ে কিন্তু এগুলো অনেক শিখতে পারবেন, এবং এগুলো ক্লু বহুত জায়গায় আছে। গিয়ার শিফটের ক্লু কি, কি ম্যানেজমেন্টের ক্লু কি। হ্যাঁ, মানে তাহলে এটা কিন্তু বলা যায় জাস্ট কমন সেন্স থেকে হয়ে গেছে তা না, মানে ইউ হ্যাভ টু সিরিয়াসলি পুট এফোর্ট অন দ্য স্টাডি। প্রবলেম ফেস করতেছেন, ইউ হ্যাভ টু, অনেক সাথে কথাও বলতে হতে পারে যে এটা কি করবো, করবো। কমন সেন্স থেকে এটা আসলে 4টা অপশন আছে, আমি কিভাবে বুঝবো যে কোনটা কারেক্ট অপশন? দেয়ার ইজ নো ওয়ে ফর মি টু নো, সুযোগ নাই না। ওকে, সো ধরেন 15তে যখন এসে আপনি ওয়াই কম্পিউটার থেকে আপনার যখন ফান্ডরা রেজ করলেন প্রায় কত $3.5 মিলিয়ন, সো সেটা তো একটা সাইজেবল অ্যামাউন্ট অফ মানি। সো তারপরের যে এক্সপ্যানশন, ওখানে আপনাদের মানে ম্যাজিকটা কি ছিল? কারণ 1 আওয়ার ডেলিভারি তো আপনারা আগেই ডিক্লেয়ার করেছেন। So next phase of growth আসলে fuel হইছে। Next phase of growth was very simple. Next phase was a system যা আছে, সিস্টেমটাকেই জাস্ট স্কেল করো। And in fact 2015 থেকে 17 পর্যন্ত we had phenomenal growth, মানে very good, মানে by global standards। 2017 এসে আমার হিসাব ছিল যে আমাদের যে গ্রোথ গ্লোবাল, সো এখন বই পড়ার মধ্যে একটা সমস্যা আছে, বইয়ের মধ্যে আসলে অনেক রিয়ালিটির অনেক জিনিসপত্র ক্যাপচার হয় না। হ্যাঁ, তো আমি বই পড়ে পড়ে তো অত দূরে আসছি, আমার ইয়ে হলো যে আচ্ছা এই নাম্বারস আছে ওয়ার্ল্ড ওয়াইড, আমি তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ 3%-এ আমার মাই মেট্রিক্স। তখন আমি আমাদের ডেক টেক বানায় পাঠালাম টু ওয়ার্ল্ডের টপ ভিসি, অ্যান্ডারসন হরোউইটস, ফাউন্ডার্স ফান্ড। এভরিওয়ান টুক আ মিটিং উইথ আস। মিটিং করে প্রথম মিটিং, আবার কয়েকটা সেকেন্ড মিটিংও করছে। সেকেন্ড থেকে মিটিং করে তারপরে সবাই বলছে না আসলে বাংলাদেশ ইজ টু ফার ফ্রম ইউ, এই বাংলাদেশে তো আমরা যাবো না, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনাফ অফ দ্য কান্ট্রি, আমাদের যে ক্যাপিটাল দিচ্ছে, আমাদের রেসপন্সিবিলিটি, এইটা কোনো বই লেখা নাই যে বাংলাদেশ যে টু ফার, এটা তো কোনো বই লেখা নাই। হ্যাঁ, সো 2017-এ এসে আমরা মানে ফার্স্ট সিরিয়াস ধাক্কা খেলাম যে আরে টাকা পয়সা নেই, আমার তো প্ল্যান হলো গিয়ে আছে 5 মিলিয়ন ইনভেস্ট, 3.5 করছি, নেক্সট স্টেজে আমি 10 মিলিয়ন ইনভেস্ট করবো। হ্যাঁ, this is no so at that point basically আমার আবার মানে চাল্লালের যে জার্নিটা, চাল্লালের আই থিঙ্ক আমাদের এক্সিকিউশনে আমাদের আসলে এত মিস্টেক আমরা করি নাই। হ্যাঁ, মানে এক্সিকিউশনে অবশ্যই মিস্টেক করছি, বাট মিস্টেক ইজ অলসো লার্নিং।
এক্সিকিউশন মিস্টেকস ওয়ার নট ভেরি হাই। আমাদের যেটা হলো যে আমরা যে এস্টিমেট করছি যে ইকোসিস্টেমটা আমাদের সাথে যে কিভাবে গ্রো করবে, কিংবা আমাদের যে কোন লেভেলে কিরকম ফান্ডিং অ্যাক্সেসিবল হবে, সেইটা আমরা অ্যাট সার্টেন স্টেজেস আন্ডার এস্টিমেট কিংবা ওভার এস্টিমেট করে ফেলছি। এইটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। সো ওই জন্য অনেকে বলে যে বাংলাদেশে আসলে প্রফিটেবল ব্যবসা করা যায়, কারণ প্রফিটেবল ব্যবসা হলে ওই ভ্যারিয়েবলটা থাকে না। সো 2017 এসে আমাকে ফার্স্ট বিজনেসটাকে বলতে হয় যে না, কোনো খরচ টরচ করা যাবে না, উই গো স্টেডি, জাস্ট বেঁচে থাকো। তখন আপনাদের কত দিনের ইয়ে ছিল রানওয়ে? 1 মাস। মানে 1 মাস মাত্র? মানে হাতে 1 মাসের টাকা? হ্যাঁ। আমরা এরকম হয়েছে, আমরা বসে বসে বলছি আচ্ছা আমরা কোনো আউটসোর্সিং প্রজেক্ট করি, কত আসে, আচ্ছা এত টাকা আসে। আই ডোন্ট নো ভাই, এই যে পজিশন মানে গুলো এত মার্জিনাল জায়গায় কেন চলে গেল? কারণ ইনভেস্টরদেরকে তো আপনি অনেক আগে থেকেই, কারণ আমি ধরছি 6 মাস লাগবে আমার ইনভেস্টমেন্ট তুলতে, 6 মাসে উঠবে। সো মে মাস কোনো অফার নেই। হ্যাঁ, সো অ্যাট দিস পয়েন্টস অ্যাকচুয়ালি মানে হলো গিয়ে যে ইউ হ্যাভ নাথিং বাট টু রিলাই ফুললি অন আল্লাহ, যে এটা আসলে আর কোনো উপায় নাই টু সার্ভাইভ। হ্যাঁ, এবং এটা যে কিভাবে পাস হয় আই ডোন্ট ইভেন নো। মানে এই পিরিয়ডগুলোতে আমি হয়তোবা 2-3 বার গেছি, অ্যান্ড আই ডোন্ট নো হাউ আই কাম আউট অফ ইট, হাউ উই কাম আউট অফ ইট। হ্যাঁ, ইটস ভেরি ডিফিকাল্ট। কিভাবে জানি হয়ে যায়। একজন আসলো, হ্যাঁ তোমার আচ্ছা কত টাকা লাগবে, তোমার স্যালারি দিতে পারতেছ না পরশু দিন, কত টাকা লাগবে? 30 লাখ। আচ্ছা ঠিক আছে, তুমি কবে দিতে পারবা? এই নাও। এরকম সিচুয়েশন। হ্যাঁ, সফট লোন দিল আমাকে। হ্যাঁ, বাট অ্যাট দ্যাট পয়েন্ট 2017 যেটা হলো যে আলটিমেটলি আইএফসি স্টার্টেড টকিং টু আস। তো আইএফসির মধ্যে ওইটাও কিন্তু লাক। আসলে মানুষজন যে বলে যে ফান্ড রেজিং এর স্ট্র্যাটেজি আছে, আসলে এটা আমি মনে করি এটা কোনো স্ট্র্যাটেজি নেই। ঠিক আছে, আইএফসিতে এক ভদ্রমহিলা আছে, মানে আপনি বড় কোম্পানিতে কাজ করছেন, আপনার কি ঠেকা পড়ছে যে বাংলাদেশে এসে ইনভেস্ট করার? সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রাইট পারসন এট দ্যাট স্পট, যে বলে না আমরা এটা একটা এফোর্ট নিলাম। হ্যাঁ, সো আইএফসির প্রসেস মানে আমাদেরকে প্রায় 10 মাসের প্রসেস। হ্যাঁ, 10 মাসের প্রসেস। তো সামহাউ উই সার্ভাইভ। এবং আমাদের মানে এট দ্যাট পয়েন্ট আমার কমপ্লায়েন্স চালটালে বলে মানে উই হ্যাভ রেপুটেশন যে আমাদের কমপ্লায়েন্স, আমাদের খুব হাই। সো এটার ওয়ান অফ দ্য মেইন রিজন লোকে যে ওই 2017 আইএফসি যখন প্রেশার দিছে, তখন বেসিকলি আমি 6 মাস শুধু আমি কমপ্লায়েন্সই করছি। আমি আমাদের অফিসের মধ্যে একটা রুম নিয়েছিলাম, পাশে বাথরুম, গিজার লাগাই ফেলছিলাম। আমি অফিস থেকে বার হই নাই বলতে গেলে 2-3 মাস, জাস্ট অফিসেই ছিলাম। অফিসেই খাইতাম, বিয়ে করতাম। ওয়াইফ আর বাচ্চা ছিল বার্কলিতে, কারণ ওয়াইফ এমবিএ করতে গেছিল। আর মনে হয় তাদের সাথে 6 মাসে 2 বার ফোনে কথা হয়েছে। দ্যাটস ইট। মানে বাচ্চা তো ছোট অনেক, বাট ইউ নো দিস আর স্যাক্রিফাইসেস দ্যাট হ্যাড টু বি মেড। because I'm focused on fixing, let's say, accounting system. Accounting system মানে 200টা ডিম আছে, তার মধ্যে 4টা ডিম ভাঙছে, ওটার অ্যাকাউন্টিং লাগবে। হ্যাঁ, so that is the sacrifice that you have had to make. এবং you know we've all gone through sacrifices. মানে এরকম হয়েছে যে মানে মানুষের লাইফ তো আর থেমে থাকে না। কারোর প্যারেন্টস সিক হবে, কারোর প্যারেন্টস হবে, কারোর বাচ্চা হবে। ইটস ইভলভিং লাইফ। সো সবকিছুকেই মানে মাঝখানে ইউ হ্যাভ টু কিপ অন ডুইং দিস। বাট 17তে যখন হচ্ছে যে ফান্ড ক্রাঞ্চ হয়ে গেল, তখন কি আপনার ছাঁটাই করতে হয়েছিল নাকি না? 17তে আমার সেরকম ছাঁটাই করতে হয়নি, বাট আমি স্যালারি মনে হয় কমাইছিলাম। হ্যাঁ, আমি সবাইকে বলছিলাম দেখো 2-3 মাস স্যালারি না দিতে, তো 17তে আমার স্যালারি আমি কনসিস্টেন্টলি আমরা দিতে পারছি। উই ডিড নট মিস দ্য স্যালারি ডেডলাইন। কিভাবে জানি হয়ে গেছে। 17তে মে মাস না জুন মাসে যখন আমাদের ফান্ড ক্রাঞ্চ চলতেছে, at that point IFC had indicated যে আমরা ইন্টারেস্টেড। হ্যাঁ, সো ইন্ডিকেটর যখন একটা হোপ চলে আসছে, হোপ কিন্তু খুব বড় জিনিস। ইয়ের মতন, ওই কি বলে, ওই ফ্রগের মতন, যে হোপ থাকলে আসলে বেশি ঘুরে। এটা স্ট্যাটিস্টিক্যাল স্টাডি আছে যে যখন হোপ থাকে পিপল পুট মোর এফর্ট। তা তো বটেই। তারপরে ওই তারও তো আপনারা আইএফসি টাকা পেলেন কি আরো 10 মাস পরে নাকি? পাইছি আমরা ফাইনালি ফেব্রুয়ারি অফ 2018। ওকে, সো 7-8 মাস। তো ওই 7-8 মাস এগেন আই ডোন্ট নো কিভাবে চলছে। আমি আসলে জানি না। আচ্ছা, ধরেন যে মানে ওই মানে জানেন না, স্টিল আপনি চালাই গেছেন, তো বলা যায় যে একটা হোপ যে আইএফসি যেহেতু বলছে টাকা দিবে। তো যদি এই হোপটা না থাকতো, তাহলে কি মনে করেন যে চালাই যেতে পারতেন? আই ডোন্ট নো ভাই। আমি এটা আসলে আমার বলার পক্ষে না। আমার যেটা মনের মধ্যে আছে যে
আমি তো কোনো হারাম কিছু করতেছি না, তাহলে এটা কেন ফেল করবে? আচ্ছা, না হতে পারে হালাল কিছু ফেল করতেই পারে, বাট এটা মানে এটা আল্লাহ একটা টেস্ট হইতেও পারে, হ্যাঁ হইতে পারে। আল্লাহর প্ল্যানিং তো আসলে আমরা কেউই বুঝি না। রাইট। তো এখন আইএফসি তে যখন আপনি মানে ইনভেস্টমেন্টটা পেয়ে গেলেন 18 তে, হ্যাঁ তারপরে তো কি আপনি আবার সুপার তারপরে গ্রো করতেছি, আইএফসি গ্রো করতেছি, আইএফসি গ্রো করতেছি। ওই সময়ের চ্যালেঞ্জটা কি? ওই সময় তো আপনার হাতে এনাফ ফান্ড আছে, কোনো চ্যালেঞ্জ ছিল নাকি জাস্ট ওই সময় চ্যালেঞ্জটা আসলে মেইনলি ফেস করছি যে আইএফসির একটা কন্ডিশন ছিল যে আমরা বাংলাদেশি ইনভেস্টরকে অনবোর্ড করতে হবে। সো আইএফসি যখন ইনভেস্ট করছে তখন আইডিএলসি বলছে, আইডিএলসি কিন্তু আমাদের লোন দেয় না, আমাদেরকে ইকুইটি দিবে। এটাও কিন্তু আসলে খুবই কি বলবো ওই যে আজগুবি টাইপের ব্যাপার। ওখানে আরিফ ভাইয়ের মতন একজন মানুষ ছিল যে আসলে এসএসসি থেকে লিখে আসছে, ওরকম মানুষ আইডিএলসিতে ছিল, আইডিএলসি আইএফসি ইনভেস্ট। সো ইটস অ্যাবাউট দ্য পিপল। সো আরিফ ভাই এন্ড জাভেদ ভাই তারা বললো না আমরা এটাকে করবো আইডিএলসির মতন একটা ইনস্টিটিউশন, যেটা আমরা দাঁড়া করাবো, যেভাবে হোক আমরা আইডিএলসি থেকে ইনভেস্ট করবো এবং এটা যত রেগুলেশন লাগে উই উইল গো থ্রু ইট। সো ওই 2018 আমার মেইন চ্যালেঞ্জ ছিল হলো যে আইডিএলসির এগ্রিমেন্টটাকে রেডি করা। এইটা যে কি কমপ্লিকেটেড একটা জিনিস এটা, এবং এই এগ্রিমেন্টের উপরে কিন্তু এখন অনেক স্টার্ট আপ ফান্ডেড। হ্যাঁ, এখানে এমএসিআর যারা স্টার্ট আপ করেছে, এমএসিআর নামে একটা শব্দ আছে বাংলাদেশে, ওইটা আসছে ওই এগ্রিমেন্টের থেকে। এবং ওইটার জন্য মানে উই হ্যাড সাম অফ দ্য বেস্ট লয়ার্স ইনভলভ, এবং খুবই মানে নেগোসিয়েশন। ওখানে আসলে আমি ল শিখছি ওই 1 বছর। আমি ল, আমার এডুকেশন অন ল, যে কিভাবে কন্ট্রাক্ট নেগোসিয়েশন হতে হবে, এইটা হলে কি হবে, ওইটা হলে কি হবে, এইটা হলে ওই কন্ট্রাক্টটা আমার ওয়াজ দ্য মেইন চ্যালেঞ্জ। চাল ডাল ওয়াজ গ্রোয়িং। 2019 এসে যে চ্যালেঞ্জটা হলো, 2019 আসলে চ্যালেঞ্জ হলো যে বাংলাদেশে একটা নতুন ইনভেস্টরকে আমরা অনবোর্ড করতে যাচ্ছি, হ্যাঁ, যে ইজ নট আইডিএলসি, যে প্রাইভেট ইন্ডিভিজুয়াল। সো তাকে কমফোর্ট দেওয়াটা ওয়াজ দ্য চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি এক্সপেক্ট করছিলাম, তারা বলছিল যে আমাকে জুলাই মাসে টাকা দেবে, ওখানেও গিয়ে দেখা গেল যে জুলাইয়েরটা হয়ে গেল ডিসেম্বর। হ্যাঁ, বিকজ তাদের ডিউ ডিলিজেন্স কমফোর্ট পেতে ওই সময় লাগছে। তো ওখানেও 3-4 মাস আবার আমার ওই টাইট অবস্থা। সো সো এই যে এই আননোনটা আসলে বাজেট করলেও হয় না। যেমন আমি বাজেট করে রাখছি ধরেন 1 বছর, একটা জিনিস 3 বছর চলতেই পারে। হাউ ডু ইউ গো থ্রু দিস? তো এই জায়গাটাতে আমি আরেকটা জায়গায় একটু টাচ করতে চাই, সেটা হচ্ছে যে ব্র্যান্ডিং মার্কেটিং। এটা তো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এই জায়গাটাতে যে জিনিসগুলো মোটামুটি আসছে, এর মধ্যে এই অংশটা এখনো আমাদের টাচ হয় নাই। ওই জায়গাটাতে আপনাদের স্ট্র্যাটেজি কেমন ছিল, কেমন রকম বাজেট আপনারা স্পেন্ড করছেন, তারপরে পার ডলার আপনার মানে এক্সপেক্টেড কেমন ছিল, রেভিনিউ টার্গেট, ওই জায়গাটা কি একটু টাচ করবেন কিনা? আচ্ছা, সো আমি আই থিঙ্ক উই ওয়ার প্রবাবলি ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল ইন দ্য কান্ট্রি টু ইউজ গুগল অ্যাডওয়ার্ড। হ্যাঁ, মানে 2013 আমরা ইউজ করছি। হ্যাঁ, সো আমাদের টিমের মধ্যে ওই অ্যাডের এফিসিয়েন্সি কি এভাবে আমরা এফিসিয়েন্সি বহুত প্ল্যান করতে হবে। এবং আমরা মনে করি আমরা ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ে আসলে আমরা এত ভালো না। হ্যাঁ, সো আমরা মেকানিক্যাল, যে 3-4টা ফেসবুক পোস্ট যেতে হবে, গুগল অ্যাডওয়ার্ডে অ্যাডগুলো রাখবা। হ্যাঁ, আর টেলিসেলস ওয়াজ আই থিঙ্ক, যে রেফারেল কিভাবে আসে না কিনা। এখন পর্যন্ত আপনার টেলিসেলস খুব বিখ্যাত, লোকজন ফোন টোন দেয়। হ্যাঁ, লোকজন, আমাদের টেলিসেলস ইজ দ্য মোস্ট এফেক্টিভ অফ অল মার্কেটিং। সো টেলিসেলস আমরা শুরু করছিলাম খুব সম্ভবত 2018 শুরু করছি আমরা। আচ্ছা, এই যে টেলিসেলসে ফোন দিলে তো দেখি অর্ডার আসতেছে। সো অ্যাট দ্যাট পয়েন্ট আসলে আমরা প্রোডাক্টটাকে যদি ইমপ্রুভ করতে থাকি গ্রোথ হবে। সো উই ওয়ার গ্রোয়িং। হ্যাঁ, সো 13 থেকে 18 তো ধরেন এই 5 বছর। হ্যাঁ, এই 5 বছর যে চাল ডালের নাম মানুষজন জানলো, ওখানে জাস্ট এই যে ফেসবুকে এবং গুগল অ্যাডওয়ার্ডের যে অ্যাড, এটাই? আর স্পেশাল কোনো মেকানিজম বা কিছু ওখানে মার্কেটিংটা কি মেইনলি লিড করতেন কি আপনার পেইড কোনো? ওমর ভাই আমাদেরকে জয়েন করে খুব সম্ভবত 2017 এর নভেম্বরে। সো ওমর ভাই 2017 থেকে করে, তার আগে হেড অফ গ্রোথ ছিল। সো ওমর ভাই আসার পর ওমর ভাই অনেক স্ট্র্যাটেজি করছে, SMS, যশোর রাস্তার মধ্যে নেমেও ক্যাম্পেইন করছে, এক্সেট্রা করছে। বাট আলটিমেট সারমম্ব ইজ যে এটার মধ্যে ঘি হলো গিয়ে যে টেলিসেলস। দ্য ঘি অফ ইজ নাথিং বিটস telesales in Bangladesh. So you put your effort on this. এবং মানুষকে একটা হ্যাবিট ফর্ম করাতে হবে। হ্যাঁ, রিমাইন্ডার, তারপর আমাদের একটা ছিল, রিটেনশন ইঞ্জিনও ছিল, যে 3 দিন পরে একটা ডিসকাউন্ট কুপন, এই কুপন, এইটা আমরা মনে হয় 2017 প্রথমে ছাড়ছে। দ্যাট ওয়াজ ওয়ার্কিং কোয়াইট ওয়েল, যে এই দিন পরে একটা পুশ নোটিফিকেশন, এতদিন পরে একটা ইমেল, এতদিন পরে একটা SMS, এই জিনিসটা মানে অটোমেটিকলি একটা ইঞ্জিন ম্যানেজমেন্ট ওটাই চলতেছিল। বাট তার আগে আসলে ওই ফেসবুকে মার্কেটিং করতাম, ওটার থেকে আসতো।
বাট আমি যে তখন হচ্ছে আমার মনে আছে 2017-18 দিকে মোস্ট প্রবাবলি আমি গ্রোথ হ্যাকিং নিয়ে খুব ঘাটতেছিলাম। হ্যাঁ আর তখন আমি চাল ডালের সাইটেও ঢুকতাম, আমি দেখতাম যে আরে অনেক গ্রোথ হ্যাকিং আইডিয়াস এখানে দেখতেছি, এখানে এখানে মানে আমি যেগুলো রিকগনাইজ করতে পারতাম। তো আমার কাছে তো মনে হয়েছে যে আপনাদের ওরকম একটা টিম মেবি ছিল যারা হচ্ছে যে গ্রোথ হ্যাক করার মতো যে আইডিয়াস গুলা সাইটের ভিতরে যে বিভিন্ন রকম, এই যেমন বললেন আপনার অফার পেজ, প্রথম অর্ডারে এইটা, দ্বিতীয় অর্ডারে এইটা, যে কিভাবে ওকে আবার রিপিটেড পারচেজ করাবো, এই জিনিসগুলা আমরা কয়েকটা, টু বি অনেস্ট আমরা বলবো যে আমাদের চাল ডালের ইঞ্জিনিয়ারিং এফোর্টের হয়তোবা 5%ও আমরা গ্রোথে দেই নাই। 95% আমাদের ইয়ে ছিল যে অ্যাপটা ভালো করো, অ্যাপটা সিম্পল করো। হ্যাঁ, বিকজ মানে আমরা কেউ আসলে মার্কেটিং গ্রোথে দিই নাই। আমরা কিছু টিআর করছি। হ্যাঁ, সো জিয়া ওয়াজ ইন্টারেস্টেড। জিয়ার দায়িত্ব হলো যে তুমি সব জায়গায় যাবা। হ্যাঁ, তুমি সব জায়গায় যাবো, কোনো ইভেন্ট যেন মিস না হয়। সো দ্যাট ওয়াজ জিয়াস কেপিআই। হ্যাঁ, সো জিয়া ওই 2018 থেকে সব জায়গায় সে চালের ইয়ে থাকতে হবে। হ্যাঁ, সো জিয়া ওইটা করতো। আর এখানে পেপারের থেকে যেটা আসতো অর্গানিকলি আসতো। আমরা মনে হয় সেরকম পেইড পিআরও আসলে আমরা করি নাই, টু বি অনেস্ট। হ্যাঁ, যা আসছে মোটামুটি অর্গানিকলি। আর এই যে দুই তিনটা আইডিয়া আমরা মাঝে মাঝে গ্রোথ তো কিছু করা লাগবে, তখন একটু মানে গিল্টি হয়ে আর কি, আচ্ছা একটা গ্রোথ ইঞ্জিন নামাই, এই নামাই ওই নামাই। হ্যাঁ, বাট আমরা কয়েকটা সিস্টেমেটিক জিনিস অবশ্য অনেক আগের থেকেই আছে। যেমন আমরা কাস্টমারকে ক্লাসিফাই করি বেসড অন তাদের অর্ডারিং স্ট্যাটাস। যে প্রথমে আসলে তারা ইনঅ্যাক্টিভ, তারপরে অ্যাক্টিভ হবে এত, রেগুলার, সুপার রেগুলার, একটা স্টেট মেশিন আছে এখানে। সো এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি 2015-এই বানানো আছে। তো স্টেট অনুযায়ী আমাদের ইয়ে হলো যে সবাই যদি রেগুলার স্টেটাস থাকে, কোনো মার্কেটিং হবে না, যারা ইয়ে আছে এদেরকে SMS পাঠাও। এই হলো এই বেসিক ফর্মুলা দিয়ে মোটামুটি চলে আসছে। আর আমাদের টিম আছে যেটা 2017-18 থেকে ওই আমাদের কাস্টমারের থেকে কাস্টম অডিয়েন্স বানায় ফেসবুকে দিত। আর রিটার্গেটিং করা হতো, যে ডাইপারের কাস্টমারকে ইয়ে করো। বাট মানে ইয়েস, দেয়ার ওয়াজ এ টিম, মানে এখনো আছে সেই টিম, 2-3 জন, তারা মানে কাজ করে গেছে। হ্যাঁ, এবং তারা বই পড়ে গেছে। হয়তো আমি তাদেরকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করি না, কারণ আমার হয়তো ইনপুট দেওয়া লাগে নাই। বাট ইউনো, এটা আসলে আরো অনেক করা সম্ভব ছিল, যেটা আমরা হয়তো অতটা করি নাই। মানে গ্রোথ হ্যাকিং এর জিনিসগুলো আসলে অতটা হয়তো আসে নাই। সো এই জায়গাটাতে আরেকটু জানতে চাই, মানে যখন হচ্ছে কল সেন্টার থেকে এরকম কল দেওয়া হয়, তো সেক্ষেত্রে তো একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে হয়তো লোকজন, তাই না? কিছু লোকজন হয়তো বিরক্ত হয় কিনা, যে সো ওই জায়গাটাতে আপনারা এটাকে কিভাবে? আচ্ছা, সো কল সেন্টার তো আমরা মোটামুটি যতবারই আমরা খাতা কলম নিয়ে বসছি, হ্যাঁ, এবং ধরেন বছরে 1 থেকে 2 বার আমাদের খাতা কলম নিয়ে বসা, যে কোন মার্কেটিং চ্যানেল ভালো। লাস্ট 5 to 6 years consistently call center has been the best পারফর্মিং মার্কেটিং চ্যানেল। তাহলে আমি কি করবো? পাবলিক বিরক্ত এখন জিনিসটা হলো যে আপনার নয়েজ টু সিগন্যাল কমাইতে হবে। সো এখন যে সিস্টেমে হয়, এখন হয়তো আপনি 1 বছর কিংবা 7 মাস আসলে খুব কম অ্যানোয়েন্সি হচ্ছে, কারণ ইঞ্জিনটা অনেক রিফাইন্ড হয়ে গেছে। হ্যাঁ, সো উই হ্যাভ ফাউন্ড যে দেয়ার 2 টাইপস অফ ইউজার। কয়েকজন আছে যারা ফোন দিলে অনেক কথা বলতে চায়, আর কয়েকজন আছে যারা ফোন দিলে বিরক্ত হয়। So find the people who likes talking. আপনারা পরে সফটওয়্যার ট্যাগিং করতেন, মানে র‍্যান্ডম কেউ ফোন দিচ্ছে না, তার পরিচিত একজন ফোন দিচ্ছে। সো ওইটাকে এখন অনেক রিফাইন করা হচ্ছে, which is now our premium care program, এবং ওইটার থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা সিগনিফিকেন্ট চাঙ্ক সাপোর্ট আসে। এবং ইটস নট যে আপনি কল সেন্টারে অর্ডার দেন, হয়তো এরকম হতে পারে যে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, কিংবা আপনি কি বলে ফোনে অর্ডার দিচ্ছেন, কিন্তু আপনার কোনো প্রবলেম হলো, ইউ লেট ইউর ডেডিকেটেড কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার নো, সে তখন ওইটাকে টেক আপ করে। আমরা এখন মানে র্যান্ডম কল কিন্তু খুব কমই দেই সিগনিফিকেন্টলি। ওটা মানুষজন স্কেজুল করে, আমরা তখন কল দেই, এবং এটাকে স্কেল করার অ্যাকচুয়ালি অনেক অপরচুনিটি আছে। আমরা এইভাবেই খুব সিস্টেমেটিকলি কিন্তু জিনিসটাকে স্কেল করতে পারি। সো উই হ্যাভ টু আইডেন্টিফাই। সো কল সেন্টার থেকে শুরু হয়েছে, এখানে নয়েজ টু সিগন্যাল রেশিও ইজ হোয়াট ম্যাটার্স। সো এবং দ্যাট ইজ ট্রু ফর এনি মার্কেটিং, যে আমি 1 লাখ SMS পাঠাইলাম, কতগুলো অর্ডার আসলো। সো অপটিমাইজ করো। সো এটা তো ভেরি, এবং ওর ভাই এটা অনেক করছে। ওর ভাই নিজে ইজ এক্সপার্ট ইন দিস, সে এটা অনেক করছে, নয়েজ টু সিগন্যাল, সে অনেক এফিসিয়েন্সি আনছে এখানে। জি। আর আমরা এখন যদি কাস্টমারের জায়গা থেকে আসি, যে কাস্টমার যে স্যাটিসফ্যাকশনের বিষয়টা, যেটা খুব হার্ড কোর অফ দ্য বিজনেস, এই জায়গাটাতে আপনাদের মানে স্ট্র্যাটেজিগুলো কেমন ছিল? মেট্রিক্সগুলো কিভাবে বুঝতেন?
কিভাবে টুইকিং করতেন? সো আমরা যদি কাস্টমার স্যাটিসফ্যাকশন এর জায়গাতে আসি, সেই জিনিসটা হলো গিয়ে যে এটা আসলে একটা কোম্পানি ওয়াইড অ্যাওয়ারনেস তৈরি করাটা ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট জিনিস হলো গিয়ে যে ইউ হ্যাভ টু গেট টু দ্য ডেপথ অফ দ্য প্রবলেম। আচ্ছা, এটার এক্সাম্পল কি? এক্সাম্পল হলো আমরা এই বছর মনে হয় 400 না 500 টন আম বিক্রি করছি ডাইরেক্ট 3 কেজি বক্সে। হ্যাঁ, আমরা মনে হয় গত বছর 700-800 টনও বিক্রি করছি। এবছর একটু কম বিক্রি হয়েছে ওভারঅল। বাট ধরেন ওই 1000 টন আম বিক্রি করতে গিয়ে আমরা অনেক কিছু শিখছি। কি শিখছি? আচ্ছা, মানুষজন ফোন করলো আম খারাপ। ভাই ঠিক আছে, খারাপ কি খারাপ? আমের উপরে কালো। আচ্ছা, উপরে কালো কেন হতে পারে? উপরে কালো হচ্ছে যখন গাছ থেকে পারছে তখন ওইটাকে ঠিক মতন ঝরায় নাই। সো এটা যখন ঘটতেছে ওইটার ট্যাগ চলে যাচ্ছে আমাদের যে গাছ থেকে পাড়ার ম্যানেজার তার কাছে, এই তোমার এতগুলা ড্যামেজ আসতেছে কেন? তারপর আসতে পারে যে আম সফট। আম সফট কেন হতে পারে? সফট হলে আমার সিস্টেমের মধ্যে বেশি টাইম ছিল। হ্যাঁ, ফাইফও মেনটেন হয় নাই। ওয়্যার হাউসে যে আছে এটা ধরো। হ্যাঁ, সো এই তোমার ফাইফও করো। আবার হতে পারে যে এটা ট্যাপ খাইছে। সো ট্যাপ খাওয়া মানে হলো গিয়ে যে আমাদের রাজশাহী থেকে যে আম আসতেছে ঢাকা আসতেছে, ওখানে হয়তো বা আমাদের হ্যান্ডলিং কে ঝামেলা হচ্ছে, কারণ ঢাকায় এসে কার্টনে তো ট্যাপ খায় না। আবার হতে পারে যে আমটা বেশি শক্ত। এটা মানে যে কোনো এক কারণে আমরা আসলে খুব তাড়াতাড়ি আম পাঠাই দিছি। সো ওই আম খারাপ এটাকে আসলে 4টা ভাগে ভাগ করতে হবে। এবং কল সেন্টারে আসলে তখন আমাদের কাস্টমার সার্ভিস এজেন্ট সিলেক্টস যে আম এইটা খারাপ, এই খারাপ, হ্যান খারাপ। উই হ্যাভ ডান দ্য সেম উইথ রাইস। হ্যাঁ, এবং রাইসও আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লেন হ্যাজ কাম ডাউন। সো এটা একটা করে প্রোডাক্ট ধরে মানে ইটস অ্যাবাউট এটা প্রত্যেকটা রুট কজ আছে। সো রুট কজটাকে আইডেন্টিফাই করে ইফ ইউ ক্যান সেন্ড ইট টু দ্য পারসন অ্যান্ড আইডেন্টিফাই টু দ্য প্রসেস, দেন ইট উইল রিডিউস। এবং এইটার পিছনেই আমাদের এফোর্টটা গেছে। আমাদের যে 10-11 বছর টু কাম আপ উইথ দিস সিস্টেম, যে কোনটা কিভাবে হ্যান্ডলিং করতে হবে, কোনটা কতক্ষণ রাখা যায়, কোনটা কতক্ষণ ফাস্ট ডেলিভারি করা যায়। কাস্টমার সার্ভিসে এখন আমাদের মেইন 2টা কমপ্লেন, একটা হলো গিয়ে লেট ডেলিভারি, আর একটা হলো মিসিং। সো মিসিংটা মোটামুটি আমরা ধরেন সফটওয়্যার হোক হোক ফাইন করতে জিরো নিয়ে আসছি। লেট ডেলিভারিটা ইজ এ ভেরি চ্যালেঞ্জিং প্রবলেম, যেটা নিয়ে আমরা একটু কল শুরু হওয়ার আগে করছিলাম। যে এখন আসলে আমরা কমিট করব যে কাউকে যে 1 ঘন্টা ডেলিভারি করব। হ্যাঁ, আমি এটা এই কমিটমেন্টটা কিসের বেসিসে দিচ্ছি? আপনার বাসা হতে পারে পল্টনে, হ্যাঁ, এন্ড আমাদের ওয়্যার হাউস হতে পারে আরামবাগে। সো পল্টন থেকে আরামবাগ যদি হয়, মাঝখানে যদি একটা মিছিল পড়ে, হ্যাঁ, তাহলে লেট ডেলিভারি হতেই পারে। সো কিংবা আপনার একটা বাইকার অ্যাক্সিডেন্ট করতে পারে, কিংবা আপনার অর্ডার অনেক বড় হতে পারে যে বাইকে যাবে না, এটা একটা গাড়িতে যাবে। হ্যাঁ, সো এট দ্য টাইম অফ রিসিভিং দ্য অর্ডার আমরা আসলে যে পুরো ওয়ার্ল্ডের ব্যাপারে যত ইনফরমেশন জানতে পারবো, যে বৃষ্টি হচ্ছে নাকি না, মিছিল হচ্ছে নাকি না, এক্সেট্রা এটসেট্রা, আই ক্যান মেক বেটার কমিটমেন্ট। সো এখন আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হলো গিয়ে যে হাউ ক্যান উই মেক বেটার কমিটমেন্ট। আপনি যেখান থেকে লগ ইন করতেছেন, প্লাস আপনি কি অর্ডার করতেছেন, প্লাস আপনার প্রিভিয়াস ট্রানজাকশন হিস্ট্রি কি, হ্যাঁ, এটার উপর বেসিস করে আমরা আপনাকে একটা কমিটমেন্ট যেটা দেবো সেটা আমরা মেনটেন করার চেষ্টা করবো। সো বাট দিস ইজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট টেকনিক্যাল প্রবলেম। সো মেনি ফ্যাক্টরস এবং সবকটাই একটু ইনফ্লুয়েন্স করবে, এবং আপনার যে সিস্টেম আছে সেটাকেও আপনার প্রেডিক্ট করতে হবে। রাইট। সো আমি 2018-তে যেহেতু আমরা আলোচনাটা ওই পর্যন্ত গেছে, 18 বা 19, তখন আপনাদের টোটাল এমপ্লয়ি কত সংখ্যা রাফলি? 2000 করোনা শুরুতে আমাদের এমপ্লয়ি ছিল হলো গিয়ে, করোনার সময় 2020-এর মার্চ, 2020-এর মার্চ, হ্যাঁ, 2020-এর মার্চে আমাদের এমপ্লয়ি ছিল 900। ওকে, এটা আমি খুব ভালোভাবে জানি, কারণ যেদিনকে করোনা শুরু হয়েছে সেদিনকে আমার এমপ্লয়ি আসে 300 জন, 600 জন আসে নাই। তো তখন রাফলি কেমন অর্ডার আপনাদের হ্যান্ডেল করতে হতো পার ডে? মানে কতজন এমপ্লয়ি আসলে? তখন আই থিংক অ্যাবাউট 2000। হ্যাঁ। সো সেখান থেকে অ্যাকচুয়ালি এই ডেটাটা বলার কারণ হচ্ছে যে কেউ একজন যখন এই ধরনের প্ল্যান করে তার ওই রেশিওটা বোঝার ক্ষেত্রে আমি হ্যাঁ, কিন্তু আমার এই পর্যন্ত আসতে হতো 2018 পর্যন্ত নাও লাগতো। আমার এখানে ধরেন 1-1.5 বছর গেছে শুধু ফান্ডিং এর পিছনে এফোর্ট। হ্যাঁ, তো এটা সিস্টেম মেইনটেইন, মানে ফান্ডিং আসে নাই কিংবা ফান্ডিং ডিলে হয়েছে। আমার এখানে ওই 2000 অর্ডারে আসলে পৌঁছে যাওয়ার কথা বাই 2017। বাট 2000 অর্ডার হ্যান্ডেল করার জন্য যে 900 লোক লাগতেছে, সেই জায়গাটা আপনি যদি চিন্তা করেন যে সেটা কি একটা হেলদি রেশিও নাকি এটা আরো অপটিমাইজড? না, এটা আরো অপটিমাইজড। এটা আপনার অ্যাকচুয়ালি হওয়া উচিত যে 900 মানুষ
900 মানুষ শুড বি হ্যান্ডলিং অ্যাবাউট লাইক 6 থেকে 7,000 অর্ডার। দ্যাট উড বি এ ভেরি হেলদি রেশিও। কিন্তু আপনি আমার অর্ডার কিন্তু এবং ধরেন অন্যান্য ই-কমার্স অর্ডার কিন্তু ডিফারেন্ট। আমরা কিন্তু একটা আইটেম বিক্রি করি না, আমরা কিন্তু একটা অর্ডারে 13-14টা আইটেম বিক্রি করি। হ্যাঁ, সো এভাবে হিসাব করলে আপনি ধরেন 2000 টাইমস 13 26,000 আইটেম প্রতিদিন সিস্টেম দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওটা কি মানে আপনার জন্য ইউনিটে লস হতো কিনা, মানে পার ইউনিটে না, পার ইউনিটে আমার তখন লস হতো না। ডেলিভারি দেওয়ার পরে হয়তো, ডেলিভারি দেওয়ার আগে হয়তো না, ডেলিভারি দেওয়ার পরে হয়তো, ওয়্যারহাউস যেহেতু বেশি, সো পার ইউনিটে এখন হলো কি যে আপনার 900 মানুষ হয়তো অত বাড়বে না, কিন্তু মানুষের মধ্যে আপনার ধরেন সিকিউরিটিও আছে, ওয়্যারহাউসে ক্লিন করার ইয়েও আছে, অ্যাকাউন্টেন্টও আছে। সো ওইটা কত পোর্শন অফ ইউর অ্যাকচুয়াল ডেলিভারি ফোর্সে আমরা যে জিনিসটা করতাম যে আমাদের ডেলিভারি ফোর্সের এফিসিয়েন্সি কত, যে সে দিনে কি 22টা অর্ডার দিতে পারতেছে নাকি না, এবং ডেলিভারি ফোর্সের এফিসিয়েন্সিটা খুব স্ট্রিক্টলি মনিটর করা হয়। এবং তাছাড়া আমাদের যেটা আর কি ধরেন ফিক্সড ফোর্স, যে আমার ওয়্যারহাউসে ক্লিনিং, আমার ওয়্যারহাউসে সিকিউরিটি, এইটার কস্টটা আসলে একটা ওয়্যারহাউস থেকে যদি আমি 400 অর্ডার করি ভার্সেস 800 অর্ডার করি, এই কস্টটা বাড়বে না। সো এইটাকে আমরা আলাদা করে আমরা সবসময় মনিটর করি। সো সেক্ষেত্রে ধরেন মানুষজন অনেক কিন্তু অবাক হয়, মানুষজন ভাবে যে একটা ওয়েবসাইট বানাইছে আর তো মনে হয় এর কয়টা লোক লাগে, হ্যাঁ 50 জন 20 জন লোক দিয়ে হয়তো সব হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি আমি মনে করি যে এই পর্যায়ে এসে যারা শুনতেছে তারা অনেকে তো অবাক হইতে পারে যে ভাই এত লোক কোথায় লাগে। সো আপনি কি একটু ব্রেকডাউনটা বলতে পারেন যে 900 লোকের মধ্যে কত লোক কোথায় আপনার লাগে বা লাগছে? আচ্ছা, সো যেমন আপনার 900 সংখ্যা কি ডেলিভারি পার্সন? আমার সব থেকে বেশি হলো ডেলিভারি প্লাস ওয়্যারহাউসিং। সো ওয়্যারহাউসের মধ্যে আপনার 2-3টা আছে। আপনি ধরেন প্রোডাক্ট আসলো, রাত্রেবেলা প্রোডাক্টগুলোকে গুছানো হয়, সো এখানে কিছু লোক লাগে, সিকিউরিটি লাগে, দিনে একজন, রাত্রে একজন। হ্যাঁ, যতগুলো ওয়্যারহাউস টাইমস 2, প্রত্যেকটা ওয়্যারহাউসে 2 জন করে অ্যাকাউন্টেন্ট লাগে। হ্যাঁ, যে সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত, এটা মোটামুটি ছোটখাটো ব্যাংক, কারণ প্রত্যেকবার ডেলিভারি দিচ্ছে, দিচ্ছে, হিসাব টিসাব রাখাবে। প্রত্যেকটা ওয়্যারহাউসে কোয়ালিটি এনশিওর করার জন্য একজন লাগতেছে, প্রত্যেকটা ওয়্যারহাউসে ডিসপ্যাচ করার জন্য একজনকে লাগতেছে। হ্যাঁ, সো দিজ আর দ্য ফিক্সড কস্ট। এবং আপনার প্রত্যেকটা অর্ডারে যেটা ভ্যারিয়েবল লেবার, সেটা লোকে পিকিং করতে যে লেবারটা এবং আপনার ডেলিভারি করতে যেটা, দ্যাট ইজ দ্য ভ্যারিয়েবল, আর বাকিগুলো কিন্তু ফিক্সড। হ্যাঁ, সো হ্যাঁ, না আসলেও লাগবে। এবং আপনার আরো লোক লাগতেছে হলো কি আপনার যে 300-400 সাপ্লায়ারের সাথে ডিল করতেছেন, তাদের সাথে নেগোশিয়েট করতে আপনার লোক লাগছে। হ্যাঁ, নতুন নতুন সাপ্লায়ার আসে, তার সাথে লোক লাগতেছে, ফেসবুকে ইউজ করার জন্য লোক লাগছে, কম্পিউটারের সিস্টেমটাকে আপ রাখার জন্য প্লাস নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য লোক লাগছে। সো দ্যাটস দ্য ডিস্ট্রিবিউশন। আপনার মোস্ট অফ দ্য পিপল হয়তো বা 900 জনের মধ্যে আই উড সে 600 জন ইজ ইনভলভড ইন দ্য ডেলিভারি, আর বাকি হলো গিয়ে 200 জন হয়তো বা ফিক্স, যারা আর কি মানে সিস্টেমটাকে দাঁড়িয়ে রাখছে, আর 100 জন হয়তো বা ইন দ্য ডেভেলপমেন্ট এন্ড নিউ প্রসেস গ্রোথ। যদি স্পেসিফিক্যালি জানি যে টেকে তখন কত লোক ছিল 900 এর মধ্যে? যদি তখন এট দ্যাট পয়েন্ট 2018 এ হয়তো বা 6 জন, তখন 6 জন মাত্র। বা আমি তো ভাবতাম যে আপনাদের টেক টিম বোধহয় আরো বড়। না, টেক টিম এখন অনেক বড় হয়েছে, বাট এট দ্যাট পয়েন্ট মানে বেশ ছোটই ছিল। আচ্ছা, সো টেক টিম বেশ ছোট ছিল, বাট আমাদের মানে টেক টিমের র্যাপিড ডেভেলপমেন্টটা হয়েছে অ্যাকচুয়ালি 2021 থেকে। 2021 থেকে আমরা শিখি যে আসলে ইঞ্জিনিয়ারদেরকে কিভাবে কাজ করাতে হয়। আচ্ছা, না 21 এ যাব আমি, তার আগে হচ্ছে তার আগে যে করোনা তো যে বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ, তো করোনা তো বোধহয় আপনাদের জন্য পৌষ মাস হিসেবেই আসছে। আসলে করোনা যেদিন ইস্যু হয়েছে সেদিনকে আমাদের কয়েকটা ডিসিশন আমরা নিয়েছিলাম, এবং এই ডিসিশনগুলো আসলে মানে এই ডিসিশনগুলোর কারণেই আসলে জিনিসটা এক্সিকিউটেড হয়েছে। সো করোনা যখন আসতেছে শুনতেছি, হ্যাঁ, আই থিঙ্ক আলটিমেটলি 26শে মার্চ তারা অ্যানাউন্স করে যে শাটডাউন। হ্যাঁ, সো আমাদের মনে 22 তারিখে আমি ম্যানেজমেন্ট মিটিংকে করলাম যে করোনা আসতেছে, হতেছে, কি করবা? হ্যাঁ, সো আমি তো অ্যাট দ্যাট পয়েন্ট মনে হয় যে এরকম যদি আসে, কারণ লকডাউন অন্যান্য দেশে হয়েছে, বাংলাদেশে যদি লকডাউন হয়, চাল ডাল আমরা গ্রোসারি খাওয়ার দিয়ে মানুষের খাওয়ার লাগবে, মানুষজন বাজারে গেলে বরং করোনা বেশি হবে, সো আমাদের সার্ভিস আমাদের লাগবে। সো আমাদের ফুল ম্যানেজমেন্ট, আমরা তো এরকম হতে পারি না আমরা পাশাপাশি থাকবো, সবাই ডেলিভারি দিবে, আমরা ফুল ম্যানেজমেন্টকে আমরা হোটেলে মুভ করবো।
সো 23 তারিখে বেসিক্যালি আমরা ইয়ে করছি যে এখন বাসায় করোনা হচ্ছে, আপনি বাসায় যাবেন না, ইয়ে করবেন। 23 তারিখে সব হোটেল খালি হয়ে যাচ্ছে ঢাকা শহরে। সো আমাদের একজন মানে পরিচিত একজন, ভাই তোমার হোটেল তো খালি হয়ে গেছে, পুরো হোটেল ভাড়া দিব নাকি না। সো উই বুক দ্য এন্টায়ার হোটেল, হ্যাঁ, 23 তারিখে। এবং সবাই বলছে যারা যারা আসতে চাও আসো, তো নাথিং ফোর্সড। হ্যাঁ, আমরা করোনার সময় আমাদেরকে সার্ভিস অন করতে হবে, শাটডাউন মনে হয় দিবে, শাটডাউন দিলে আমরা তখন সিস্টেম আপ করা লাগবে। সো দ্যাট ওয়াজ আই থিঙ্ক যে আমরা প্রত্যেকদিন হোটেলে মানে ফার্স্ট যেদিন রাত্রে সেদিনকে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, রাস্তা মানে খালি, মানে ঢাকা শহর ইজ লাইক গোস্ট টাউন, ভুতুরে, পুরো ভুতুরে অবস্থা। হ্যাঁ, এইদিকে মানে এদিকে আমার বাসা থেকে আমার ওয়াইফ বলে কি করতেছো, হ্যাঁ, এ বলে কি করতেছো, আমার মানে ফ্যামিলির সিনিয়র মানুষ বলছে কি করতেছো, আমি বলি না, ইট ইজ দ্য রাইট ডিসিশন। হ্যাঁ, সো ওই জায়গাটা আই গট এ, আমার ফ্যামিলি না মানে এমপ্লয়ীদের ফ্যামিলি থেকেও ইয়ে আছে যে কি করতেছে, হ্যাঁ, কিংবা যে মানে এই এরকম সিচুয়েশনে এরকম ডিসিশন নেওয়া। সো উই হ্যাড টু স্ট্যান্ড বাই দ্য ডিসিশন যে দিস ইজ দ্য কারেক্ট ডিসিশন। এবং ওয়্যারহাউসের মধ্যে প্রসেস কি এগুলো আমরা করোনা আসছে, মাস্ক পরো, এই পরো, মানে উই ইমপ্লিমেন্টেড। ওয়্যারহাউসে একটা করোনা যদি টেস্টিং হয়, পুরো ওয়্যারহাউস শাটডাউন, মানে এগুলো মোটামুটি আমরা এসওপি সবকিছু দাঁড়া করে ফেলছি উইদিন মার্চ। অ্যান্ড উই কেপ্ট অন ডেলিভারিং। এবং যেটা হচ্ছে যে করোনা হয়েছে এমন যে আমাদের ওয়েবসাইটে আসলে অর্ডার দেওয়ার কোনো লিমিট ছিল না। একদিন দেখি যে আমি রাত্রেবেলা ঘুমিয়ে গেছি যে 2022 অর্ডার তো রেলি আসে, আমি রাত্রে দেখেছি যে 200 অর্ডার আসছে কালকে দিনের জন্য। আমি মনে হয় সকালবেলা 7টার সময় উঠছি, 7টার সময় উঠে আমি অন করে দেখি যে 18,000 অর্ডার। 18,000 অর্ডার। এদিকে আমার অপারেশন থেকে ফোন করে বলতেছে, স্যার কেউ তো আসেনি। 900 জন মানুষের মধ্যে আসছে মাত্র 300। তো আমি যারা আসে নাই সব ফায়ার করো, হ্যাঁ, নতুন হায়ার করো। আচ্ছা, হায়ারিং কিভাবে হবে? রাস্তা থেকে তো আর হায়ার করা যাবে না, ফোনে হায়ার করো। আমাদের যশোরে ব্যাক কল এসেছিল, যশোরে আমরা বলছি যে যশোরের মধ্যে আরেকটা ফ্লোরের মধ্যে তোষক পাঠাও, ওরা ওখানে বসে কল সেন্টার চালাবে। হ্যাঁ, সো ইট ওয়াজ লাইক এ বেসিক্যালি আ মিলিটারি স্টাইল। মানে এগেন এই পিরিয়ডটাই যে এক্স্যাক্টলি কি করছে, আই নো যে উই ডিড এ লট অফ থিংস, বাট আই ডোন্ট নো, মানে আমি আসলেই বলতে পারবো যে কি করছি। আমরা সকালবেলা মিটিং করতাম, রাত্রে মিটিং করতাম। হ্যাঁ, রাত্রে মিটিং করার পরে আমাদের এখানে আপনার ফেসবুকে লাইভ যেতাম যে 2000 এমপ্লয়ি সবাইকে তো কমিউনিকেট করতে হবে, মোরাল হাই রাখতে হবে। হ্যাঁ, সবাই ফেসবুক লাইভে দেখতো যে ব্রডকাস্টিং হচ্ছে, আমরা ডিসকাশন আজকে এই চ্যালেঞ্জ হচ্ছে, এই ওয়্যারহাউসে এই ঝামেলা হয়েছে, এই ওয়্যারহাউসে পুলিশ ধরছে। একে তো করে না, পরে হলো গিয়ে আর্মি পিটাচ্ছে। হ্যাঁ, তারপরে হলো গিয়ে যে মানুষজন আতঙ্কিত, হ্যাঁ, এর বাসায় করোনা হয়েছে, 20টা অক্সিজেন সিলিন্ডার আনো, যে অক্সিজেন সিলিন্ডারের শর্টেজ না হয়, যার বাসায় হতে অক্সিজেন সিলিন্ডার পাঠায় দাও। হ্যাঁ, সো ইট ওয়াজ তারপরে ধরেন আপনি তখন এদের পয়েন্ট মানে 18,000 অর্ডারতে এই ওয়্যারহাউস দিতে হবে, ওয়্যারহাউস বানাবো, ওয়্যারহাউস যে বানাবো কাঠ মিস্ত্রি নাই, ওয়্যারহাউস যে বানাবো ফ্রিজ কিনতে পারতেছি না। ওয়ালটনকে ফোন দিছি যে ভাই আমাদের 100টা ফ্রিজ লাগবে। তো তারা আবার গোডাউন খুলে আমাদেরকে ফ্রিজ দিছে। হ্যাঁ, মানে উই গট আ লট অফ সাপোর্ট অ্যাজ ওয়েল। হ্যাঁ, যেমন ইফাদের জেনারেল বলছে তোমাদের জায়গা লাগবে, আমাদের তেজগাঁওতে জায়গা আছে, এটা ইউজ করো, আমরা সাথে সাথে ওদের ডেলিভারি করো। সো উই স্কেলড আপ, যতটা স্কেল আপ করতে পারছি তখন ফার্স্ট জিনিস যেটা করছি যে ওয়েবসাইটটাকে ডাউন করো, কেউ অর্ডার যেন নেওয়া দিতে পারে, এবং লিমিট দাও যে ডেইলি এতগুলা। এবং জিনিসটা হলো কি, ইট ওয়াজ লাইক দিস ফর 2 months। ওয়েবসাইটে যে স্লট খুলতাম, হ্যাঁ, সাথে সাথে অর্ডার, মানে ট্যাপের মতন অর্ডার। মানে পৃথিবীর ইতিহাসে প্রথম লাগেছে যে ধরেন অর্ডার আমরা নিচ্ছি না বন্ধু, আমাদের ইতিহাসে প্রথম। আবার আমরা জানি যে আমেরিকার সব জায়গায় টয়লেট পেপার আমি ইউনিলিভারের সিইও কে ফোন দিছি, হ্যাঁ, ফোন দিয়ে সাবান কই, সরি উই আর আউট অফ সোপ, আই ডোন্ট কেয়ার, প্লিজ সেন্ড আস সোপ। হ্যাঁ, মানে সাবান আউট, দেশে সাবান আউট, মানে ইট ওয়াজ লাইক দ্যাট। হ্যাঁ, সো আমার ফার্স্ট ছিল যে আচ্ছা করোনার সময় আমরা প্রথমে করছি যে সাপ্লাই চেইন তো এত বড় মেইনটেইন করা যাবে না, ব্রিং ইট ডাউন টু লাইক 200 প্রোডাক্টস। মানে অনেক মানে ইটস রিয়েল টাইমে ডিসিশন নিতে হবে, সমস্যা ডিসিশন, মানে এন্ড দ্যাট অ্যাকচুয়ালি বিল্ট আপ দ্য টিম অ্যাজ ওয়েল। আমাদের যে টিমের যে মানুষজন তাদেরও যে একটা হয়েছে ওই করোনার সময়, মানে একদম ক্রাইসিসে মানুষ তৈরি হয়। তো ভাই ওই করোনার মধ্যে যখন আপনার এই সিচুয়েশন গ্রোথ খুব ভালো এবং আপনার যে এমপ্লয়ি ক্রাইসিস সেটা সামহাও আপনারা মিটিগেট করে ফেলছেন, সো তখন অ্যাকচুয়ালি করোনা যখন শেষ হতে হতে লাইক করোনা তো প্রলংড হলো প্রায় 2 বছর বা এরকম বোধহয় হবে, তাই না?
তো লাস্ট পর্যন্ত কি গিয়ে দাঁড়ালো ক্যালারের অবস্থা? প্রায় 10 থেকে 15,000 অর্ডার গিয়ে দাঁড়ালো। সো এটা আসলে আমাদের লিমিটেশন ছিল লাগে আমরা কত তাড়াতাড়ি স্কেল করতে পারবো। হ্যাঁ, বাট এখানে আরো কিছু সমস্যা আর কি দেখা দিল, রাইট? যে এখন 10 থেকে 15,000 একটা মানে জিনিসটা হলো গিয়ে যে আপনার একটা ডোপামিন হিট আসা শুরু করলো যে 15,000 অর্ডার হলেই হবে। হ্যাঁ, আমার মনে হয় অ্যাট দ্যাট পয়েন্ট ওই গ্রোথটাকে ধরে রাখাটা মেবি আ মিস্টেক, যে ওখানে আমরা যে 15,000 অর্ডার আসতেছে না, দিনটা খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, এরকম টাইপের একটা ফিলিং আসা শুরু হয়েছে। 15,000 আসতেছে, 50,000 কেন না? হ্যাঁ, সো অ্যাট দ্যাট পয়েন্ট উই ট্রাইড আ লট অফ এক্সপেরিমেন্টস। করোনার শেষে আমাদের মানে হিউজ একটা ফান্ডিং আসলো। হ্যাঁ, সো হিউজ একটা ফান্ডিং। এই ফান্ডিংটা তো মূলত এই গ্রোথের কারণেই। এই গ্রোথের কারণে 2021 সব জায়গায় মানে ডিজিটাল অনেক ফান্ডিং টান্ডিং আসতেছে। হ্যাঁ, সো মোটামুটি লাইক এবং আমি কোথাও যাওয়া লাগে নাই। আমার অফিসের রুমে বসছি, জুমের মধ্যে 2-3টা মিটিং নিয়েছি, এই যে $10 মিলিয়ন ফান্ডিং চলে আসছে। হ্যাঁ, সো $10 মিলিয়ন ইজ এ লট অফ মানি ফর মানে প্রায় 100 কোটি টাকা। সো এখন যেটা হলো সেটা হলো যে 15,000 আসছে, 10 মিলিয়ন আসছে, ওয়ার্ল্ড দেখি সবাই 100 মিলিয়ন, 200 মিলিয়ন, 500 মিলিয়ন, হ্যাঁ, বাংলাদেশেও তুলতেছে। সো আমার উপর চ্যালেঞ্জ আসছে, আচ্ছা আমরা কি নেক্সট লেভেলে যেতে পারবো না? সো ওই পিরিয়ডটাতে উই ওয়ার ভেরি অ্যাগ্রেসিভ যে 15,000 অর্ডার ধরে রাখতে হবে এক্সেট্রা। এবং ডিসেম্বর অফ 2021 উই স্টার্ট হ্যাভিং কনভারসেশনস যে ঠিক আছে এখন আমরা নট 100 কোটি, উই উইল ইনভেস্ট 800 কোটি, 900 কোটি, এরকম এই লেভেলের কনভারসেশন চলতেছে। হ্যাঁ, যে সফট ব্যাংক এই ওই মানে চলতেছে। অ্যান্ড আমাদের টিমও খুব যেমন কোনোভাবে গ্রোথ কমানো যাবে না, কিপ দ্য গ্রোথ আপ, কনভারসেশন চলতেছে। And at that point basically মানে আমাদের প্ল্যানও আছে। ইটস নট যে আমরা খুব ওয়েস্টফুল চিন্তা করতেছি, যে আমরা চিন্তা করতেছি যে এই সাপ্লাই চেইন করবো। মানে আমাদের মোটামুটি তো টাকা এফিশিয়েন্টলি খরচ করে আসছি, কনসিডার উইথ লাইক গ্লোবাল স্ট্যান্ডার্ড এফিশিয়েন্টলি খরচ করে আসছি। সো উই হ্যাড আ প্ল্যান যে আচ্ছা ঠিক আছে, প্রতি বছর আমাদের প্রথম বছর আমরা 30 বিলিয়ন, তারপর 10, তারপর 15 এরকম ডিপ্লয় করবো। আমাদের রেভিনিউ শুড হিট 5,000 crore. দ্যাট ওয়াজ দ্য গেম প্ল্যান। সো and growth was not difficult. মানে ওমর ভাই ছিলেন, ওমর ভাইও মানে it was coming. And so at that point basically যেটা হলো যে 2022-তে রাশিয়া attacked Ukraine. And 2022-তে for whatever reason the entire macroeconomy changed. মানে macroeconomy মানে হলো কি আমার যেমন আমাদের খুব বড় ফান্ডার হলো কি এস্টোনিয়া, যারা স্কাইপ বানাইছে, তারা আমাদের কিছু ফান্ডিং দিয়েছে। সো আমি এস্টোনিয়া গিয়ে বলতেছি যে কি অবস্থা, হোয়াট ইজ দ্য বলো যে ওয়াসিম, উই হ্যাভ নেভার সিন ইন আওয়ার লাইফ যে ভেঞ্চার ক্যাপিটালিস্টকে যারা ফান্ড দেয় তারা চেক ক্যান্সেল করতেছে। অ্যান্ড এক্স্যাক্টলি দ্য সেম থিং হ্যাপেন্ড উইথ আস, যে আমাদেরকে কেউ একজন হয়তো বা কমিট করছে, কেউ একজন কমিট করছে 75 মিলিয়ন, সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে দেখো আমরা দিতে পারবো না, কারণ আমাদের যে ইনভেস্টর আমাদের নতুন $1 বিলিয়ন ফান্ডে আমরা ফান্ডিং তুলতে পারতেছি না। So then it became another challenge. I mean, it's a $75 million খরচ হলো, and my runway is যে আচ্ছা এটা তো জুন মাসের মধ্যে হয়ে যাবে। সো আমার কাছে অগস্ট পর্যন্ত আর কি টাকা আছে। মে মাসে আমি শুনতেছি যে না, অগস্ট পর্যন্ত টাকা নেই, we don't even know যে when the money will hit. হ্যাঁ, so it's not যে we were spending a lot of money, but আমাদেরকে we had to ট্রিম ডাউন। ওই সময় আপনার ধরেন যখন 10-15 হাজার অর্ডার সার্ভ করতেছেন, তখন টিম সাইজ কেমন ছিল? 3,000 মানে তাহলে 900, করোনা শুরুতে 900, ওখানে থেকে স্কেল হয়ে 3,000 চলে গেছে। ওকে, সো তারপর গিয়ে আবার ফান্ড ক্রাঞ্চ। সো ওই ফান্ড ক্রাঞ্চটাই বেসিক্যালি মানে আমার এক্সপেকটেশন হলো আচ্ছা ঠিক আছে হয়তো বা 700 কোটির পর 100 কোটি টাকা তো পাওয়াই যাবে। বাট দেন করোনা, বাংলাদেশের ইকোনমি খারাপ, এক্সেট্রা এক্সেট্রা, we have been in that crunch. So ওখান থেকে আমার পুরা plane is in the runway. So ওখান থেকে you have to like slow it down. So that was a different kind of learning. আপনি কিভাবে স্লো করবেন without let's say affecting the people around you too much. যে আমি 3,000 মানুষ থেকে তো আমি 1,500 চলে যেতে পারি না, আমার কাস্টমার কোথায়। সো ওই জায়গাটা we had to slow down. আমরা ঢাকা বাইরে করে সিরিতে এক্সপ্যান্ড করছিলাম, we had to close down the year. সো ওই লেভেলে গিয়েই এখন আমরা আটকে আছি যে, এখন আগে প্ল্যান ছিল যে হয়তো আমরা 1,000 কোটি টাকা ইনভেস্ট করে যাবো, এখন ওইটাকে স্কেল ডাউন করে আসছে হলো যে
আমাদের হয়তো বা 40-50 কোটি টাকা ইনভেস্ট করলেই চাল ডাল ক্যান রিচ দ্যাট মাইলস্টোন। সো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড হলো যে আমাদের থিঙ্কিংটা আরো শার্প হয়েছে যে টাকা বেশি থাকলে তো এত এফিশিয়েন্ট হওয়া যায় না। হ্যাঁ, এত এফিশিয়েন্ট হবে, এফিশিয়েন্সি মানে অনেক শার্প হয়েছে এবং আমাদের মার্কেটিং টার্গেটিং সবকিছুই অনেক মানে এফিশিয়েন্ট হয়েছে। হ্যাঁ, এফিশিয়েন্ট হয়েছে এন্ড আমাদের গ্রোথ প্যাটার্নে মানে আমরা এখন চাইলে আমরা গ্রো করতে পারবো, এরকম একটা পর্যায়ে আসে। সো দিস ইজ দ্য ইয়ে। তারপরেও এগেন হয়তো আমি প্ল্যান করছিলাম যে ঠিক আছে ওই সাইরি ফ্যামিলি ন্যাশনে হয়তো বা 2023 ইলেকশন, হ্যাঁ ইলেকশনের পরে তো ফান্ডিং এনভায়রনমেন্ট ইয়ে হবে, you can get back to speed. হ্যাঁ, তারপরে তো আমাদের জুলাইয়ের একটা যে ইয়ে হলো। সো বেসিক্যালি আপনাকে সবসময় প্ল্যান করতে হবে যে আনপ্রেডিক্টেবল জিনিস ঘটবে, মানে ওইটা আসলে প্ল্যানের মধ্যেও থাকে না। and at that point you have to be in that state যে adaptable হতে হবে. How do you adapt to those kind of situations? And we got a bit of support. আমাদের এক্সিস্টিং ইনভেস্টর আমাদের কিছু সাপোর্ট করছে। এই যে আমার একটু জানার কিউরিওসিটি, যখন ইভেন অর্ডার সংখ্যা 10-15 হাজার, তখনও কি আপনারা প্রফিট করতে পারতেছিলেন না? তখন আসলে আমাদের ইয়ে ছিল যে আমরা ঢাকার বাইরে এক্সপ্যান্ড করবো, বাট 15,000 অর্ডারের মধ্যে এখানে অনেকটাই ড্রিভেন হয়েছিল ডিসকাউন্ট ড্রিভেন। সো আপনার তখন যখন আমরা ওইগুলোকে অফ করলাম তখন আসলে ওই অর্ডারের যে মার্কেটিং যে বাসটা যে ক্রিয়েট করা রাখতেছিল, তখন মার্কেটিং বাজেট ছিল মাসে 2 কোটি টাকা। সো আপনি 2 কোটি টাকার মার্কেটিং বাজেট 10 লাখে নামায় আনলেন, তখন ইউ ডোন্ট গেট দ্য 15,000 অর্ডার। বাট অ্যাট 15,000 অর্ডার উইদাউট দ্য মার্কেটিং বাজেট ইউ উড বি মেকিং মানি। বাট মার্কেটিং বাজেটটা থাকার কারণে তখন প্রফিটটা করা যায় নাই। হ্যাঁ। সো ফার এখন পর্যন্ত চাল ডালে কত টাকা ইনভেস্টেড হয়েছে? সো ফার চাল ডালে ইনভেস্টেড হয়েছে হলো গিয়ে $37 million। বাংলা টাকা বলে প্রায় 350 কোটি, কারেন্ট এক্সচেঞ্জ রেটে প্রায় 500 কোটি। হ্যাঁ, ও আগে তখন আমি পুরোটা ধরে এভারেজ করে 100 টাকা ধরে নিয়েছিলাম। হ্যাঁ পুরোটা ধরে, হ্যাঁ বাট এভারেজ করে দিলে হ্যাঁ 350 কোটি। তো তখন 3,000 থেকে তো এখন তো আপনারা কিছুটা টিমকে ছোট করে এখন কত 2300 বা 2200 মানুষ আছে। ওকে, সো আর এখন আপনারা পার ডে আমরা এখন ধরেন মাসে 1,80,000 মানে 6,000 এর মতন অর্ডার সার্ভ করতেছি এভারেজ পার ডে। সো এখন তাহলে যে সিনারিও, তাতে এখন তো আপনাদের একটা মানে টাইম যাচ্ছে যে টাইমে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি একটু ঘোলা বলতে ইন এ সেন্স যে আমাদের অ্যাকচুয়ালি রেভিনিউ গত 1 বছর ধরে মোটামুটি কনস্ট্যান্ট। আমাদের যেটা সমস্যা হয়ে গেছে যে ওভারঅল লিকুইডিটি ক্রাঞ্চ, আমাদের সাপ্লায়ারদের উপরে যে প্রেশারটা আসতেছে। সো কিছু প্ল্যান হয়তো বা আমাদের ডিলে করা লাগতেছে। আমাদের মানে হয়তো বা আমরা এক্সপেক্ট করতেছিলাম যে 2-3টা ফান্ডিং লাইনস আমাদের হয়তো ওপেন হবে জুলাই অগাস্ট, সেটা হয়তো 3-4 মাস লাগতেছে। সো ওই জায়গাগুলো আর কি ম্যানেজ করা লাগতেছে। হ্যাঁ, কিছু আছে গ্রোথ প্ল্যান, যে আমি জানি যে এখানে হয়তো বা আমরা 10-20 কোটি টাকা ইনভেস্ট করলে আমরা আরো 100-150 কোটি টাকা রেভিনিউ বাড়ায় ফেলতে পারবো। হ্যাঁ, সো সেগুলো আমরা যেমন অ্যাক্টিভেট করতে পারতেছি না। বাট আনসার্টেনিটি আছে, বাট এই সার্টেনিটিও আছে যে অ্যাকচুয়ালি তো এটা সামহাউ এখন এসে যে জিনিসটা দাঁড়িয়েছে যে আপনার ইঞ্জিনটা ইজ ভিজিবল। হ্যাঁ, যে আপনার যখন চাল ডালের আগের চাল ডাল যদি আমি বলি, আগের চাল ডালে উই অলওয়েজ হ্যাড ভিজিবিলিটি যে আসলে স্কেল হলে মার্জিন বাড়বে, মার্জিনটা কীভাবে বাড়বে, কার কাছ থেকে বাড়বে, কোন জায়গায় বাড়বে, ওইটা এক্সপ্লেন করা ছিল না। কিংবা আপনার এটা ছিল যে অপারেশনসের মধ্যে সফটওয়্যার লিখলে সফটওয়্যার এফিসিয়েন্সি দেবে। এখন তো সফটওয়্যার এফিসিয়েন্সি ইজ ভিজিবল, যে সফটওয়্যার দিয়ে আমরা ডেলিভারি করতেছি, সফটওয়্যার আসতেছে, মানুষ কম লাগতেছে, অল অফ দ্যাট ইজ ভিজিবল। হ্যাঁ, সো দ্য ভিজিবিলিটি ইজ বেটার অ্যান্ড রেভিনিউ তো ভিজিবিলিটি আছে। আগে রেভিনিউ ছিল যে আচ্ছা আমরা যদি একটা ইলিশ মাছে অফার দিই আমাদের হয়তো বা 700 কাস্টমার এক্সট্রা আসবে। এখন ইটস নট লাইক দ্যাট, এখন ইটস মোর প্রিসাইজ যে আমরা 3 মাসে আমরা এরকম মানুষ যদি অ্যাকোয়ার করি, এরকম মানুষ করতে এই মানুষ থেকে এতজন মাসে 8,000 টাকায় কনভার্ট হবে, এতজন ইয়ে হবে। সো এটা ভেরি হ্যাজ বিকাম ভেরি স্কেলেবল। সো ইটস বিকাম আ ভেরি মানে অনেকটা মেশিনারি মতন হয়ে গেছে যেটা। হ্যাঁ, বাট এটা হয়তো বা একটা পর্যায়ে এটাও কাজ করবে না। হয়তো আমি যদি এখন মাসে 4,000-5,000 কোটি টাকার রেভিনিউ হয়, হয়তো এটা কাজ করবে না। বাট আই থিঙ্ক ইট ইজ পসিবল টু স্কেল ফ্রম আওয়ার কারেন্ট স্কেল টু দ্যাট পয়েন্ট অ্যাট লিস্ট উইথ দিস মেশিনারি। তারপরে কি হয়তো বা নতুন কোনো ইনোভেশন লাগবে। সো আমি এখন চাল ডালের পুরো অপারেশনের যে অনেকগুলো পয়েন্ট টাচ করা হয়েছে, কাস্টমার সার্ভিস থেকে শুরু করে মার্কেটিং, ব্র্যান্ডিং, বাট আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে যে সাপ্লাই চেইনের যে জায়গা, যেটার সাথে ইভেন শুধু চাল ডাল না, চাল ডাল এবং বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা, পলিটিক্যাল ইস্যুস, সিন্ডিকেট, লট অফ থিংস আর ইনভলভ। সো
ওই যে জায়গাটা যে আমরা জানি যে কৃষক উৎপাদন করে যে দামে বাজারে আস্তে আস্তে অনেক টাকা দাম বেড়ে যায়, সিন্ডিকেটের কথা আমরা শুনি, আরো অনেক রকম চ্যালেঞ্জেস। সো ওইটা তো খুবই একটা এমন জায়গা যে জায়গাটা শুধু চাল ডাল না, মানে এটা একটা জাতীয় ইস্যু। ইভেন গভর্নমেন্টও সবচেয়ে বড় টেনশনে থাকে যে ভাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে ইভেন গভর্নমেন্ট উইল বি ইন ট্রাবল। ইনফ্যাক্ট এটা বাংলাদেশের গভর্নমেন্ট না, এটা ইতিহাসে সব জায়গায় দেখা গেছে যে হয়তো বলা গেছে যে রোমান এম্পায়ার নাকি ফল করছে যে ইনফ্লেশন কাঁচা বাজারের জিনিসপত্রের জন্য। সো এম্পায়ার্স কোলাপ, জো বাইডেন হারছে। হ্যাঁ, সো 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 আসলে জিনিসপত্রের দাম যখন বাড়ে তার মানে হলো গিয়ে আসলে মানুষ, সরকার আসলে বেশি খরচ যখন করে, হ্যাঁ, তখন যখন টাকা চাপায় তখন জিনিসপত্র, এটা হলো ইকোনমিক্সের বেসিক এক্সপ্লেনেশন। সো বাংলাদেশের গত 2 বছরের এক্সপ্লেনেশন আমাদের হিসাব, আমাদের অ্যাকচুয়ালি ডেটাই বলতেছে যে ইটস অ্যাকচুয়ালি বিকজ আমাদের টাকাটা ডেপ্রিসিয়েট করেছে ফ্রম 84 টু 120, এই কারণে আপনার ডেপ্রিসিয়েশনটা হয়েছে। 84 টু 120 মানে তো 50% মোর দেন 50% ডেপ্রিসিয়েশন করেছে। সো আপনার সয়াবিন তেলের দাম যেটা 600 টাকা ছিল সেটা 900 টাকা হয়ে গেছে। হ্যাঁ, সো ইটস ভেরি প্রিসাইজ। আচ্ছা, এখানে আরেকটা ফ্যাক্টর আছে যেটা আই থিঙ্ক মানুষজন রিয়েলাইজ করে না, যে আপনি যত ডেভেলপড কান্ট্রির দিকে যাবেন, হ্যাঁ, তখন আপনি কিন্তু আপনার প্রত্যেকটা স্টেজে মানুষের ইনকাম বেশি হবে, বেশি করতে হবে। যে আপনার যে মানুষটা আপনার একটা ট্রাক ড্রাইভ করছে, হ্যাঁ, সে হয়তো বা আগে 20,000 টাকায় খুশি ছিল, এখন থেকে 25,000 টাকা। ওই যে 25,000 টাকা, ওইটা কিন্তু আপনার দ্রব্যমূল্যের থেকেই আসতে হবে। সো আমাদের মতন একটা কি বলবো আর্লি স্টেজ জিডিপিতে আসলে ওই প্রেশারটা সবসময় থাকবে, এবং ওই প্রেশারটাকে কাউন্টার করার জন্য যেটা দরকার, যে এফিসিয়েন্সি আনা দরকার, যে সিস্টেমে যে আগে সে হয়তো বা 10টা জিনিস সার্ভ করতো, এখন সে 20টা জিনিস সার্ভ করতেছে। সো ওই জায়গাটা থেকে আই থিঙ্ক আমাদের সবসময় একটা প্রেশার থাকবে। বাট মেইন যেটা, যে সিন্ডিকেট যেটা বলা হয়, সিন্ডিকেটটা ইয়েস, ইটস নট যে এটা অ্যাবসেন্ট, বাট আমার অলসো মনে হয় যে ইটস নট প্রেজেন্ট ইন অল দ্য কেসেস, অথবা 2-3টা কেসে স্পেসিফিকলি সিন্ডিকেট আছে। এবং এখানে তো অনেক সাপ্লাই সাইড ইস্যু আছে, যে আপনার অনেক মুরগি মারা গেছে যেখান থেকে ডিম উৎপাদন হচ্ছে না, কিংবা আপনার এই জুলাইয়ের যে আমাদের যে রেভলিউশন হলো, এখান থেকে এটার কারণে আনসার্টিনি আসছে। আনসার্টিনিটির কারণে ব্যাংকরা হয়তো বা মার্কেটে টাকা দেওয়া, এবং সবাই একটু ন্যাচারালি টাকা নিয়ে বসে আছে, কনজার্ভ করতেছে। হ্যাঁ, সো এখন হয়তো একজন প্ল্যান করছিল যে আমি 1000 মুরগি একটা খামার দিব, কিংবা 5000 মুরগি, সে কিন্তু করতেছে না। বড় বড় যে যারা আছে, যাদের হয়তো বা 20 লাখ 25 লাখ, তারা কিন্তু নতুন মুরগির সাপ্লাই আনতেছে না। সো আমি কালকে ডিসাইড করলাম যে আমরা মুরগির ডিমের দাম কমাতে হবে। আসলে ডিম যদি উৎপাদনই না হয়, এটার দাম তো কমবে না। হ্যাঁ, সো এটার সলিউশন কি? এটার সলিউশন হলো গিয়ে আপনার হয়তো ইম্পোর্ট করা লাগবে। সো সরকার রাইট স্টেপ নিচ্ছে, কিন্তু এখনো ওখানে কিছু কিছু সমস্যা রয়ে গেছে। যেমন ডিমের পারমিশন লাগে, সরকারের কাছে স্পেসিফিক পারমিশন লাগে। চাল ডাল কালকে চাইলেই ডিমের কারোর ইম্পোর্ট লাইসেন্স সে ডিম ইম্পোর্ট করতে পারবে না। হ্যাঁ, ওটা নাকি স্পেসিফিক পারমিশন লাগে। কেন লাগে? এটা তো উঠাই দিলেই অনেকগুলো কমে যাবে। আমাদের কিছু ইম্পোর্ট দিয়ে এই সাপ্লাই সাইড ক্রাইসিসটাকে হ্যান্ডেল করতে হবে। বাট গত 2 বছরের মেইন কারণ ইস যে এই ডলারের প্রেশারটাই ওয়াজ দ্য মেইন কারণ। আমাদের দেখা মতন আমরা এটা একদম পুরো ম্যাপ করছি। বাট দ্রব্যমূল্য যেটা রিসেন্টলি বেড়েছে সেটা তো একটা দিক। বাট এমনিতে যদি বলেন যে এই আনস্টেবল সিচুয়েশনের আগেও আমরা যেটা শুনি যে কৃষক থেকে আমাদের একদম এই পর্যায়ে আসতে যে অনেক ফোল্ড দামটা বেড়ে যায়, এই জায়গাটা তো আপনাদের এক্সটেন্সিভ কাজ হয়েছে। এখানে আপনি আসলে সিনারিটা যদি বলেন যে কোথায় কোথায় বাড়ে। আচ্ছা, এখানে আপনার চিন্তা করতে হবে যে কৃষক থেকে কতগুলা হাত আছে, এবং হাত থাকায় মানেই যে খারাপ সেটা কিন্তু না। প্রত্যেকটা স্টেজে কোয়ালিটি ইজ গেটিং ইনশিওরড। হ্যাঁ, সো আচ্ছা, এখন সব থেকে বেশি যেটা বাড়ে সেটা বাড়ে হলো কি আপনার বাজারের যেই লাস্ট যে রিটেলার, সে সব থেকে বেশি দামটা বাড়ায়। এবং সে সব থেকে বেশি দাম কেন বাড়ায়? কারণ সে হয়তো বা একটা দিনে সে 200 কেজি জিনিসপত্র বিক্রি করতে পারবে। সো লেটস সে কি নেওয়া যেতে পারে, লেটস সে টমেটো। এখন আই ডোন্ট নো যে আজকে টমেটোর দাম কত, বাট লেটস সে টমেটোর দাম হলো গিয়ে 60 টাকা। এই 60 টাকার মধ্যে 10 থেকে 15 টাকাই আসলে এই লাস্ট মাইলের কৃষকের, লাস্ট মাইলের যে রিটেলার তার লাগবে। কারণ তার দিনে 200 কেজি জিনিস বিক্রি করতে হবে, তার দিনে 2000 টাকা ইনকাম করতেই হবে। হ্যাঁ, সো ওখানে আপনার মানে হিউজ একটা 20 to 25% মার্কআপ হয়। আচ্ছা, এছাড়া কি কি স্টেপ আছে আপনার? একটা কৃষক কিন্তু গ্রামের আড়তে যায় না, মানে বিভিন্ন ফরিয়ারা আছে যারা হয়তো তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছে, তারা জিনিসগুলো কালেক্ট করে আড়তে যায়। আড়তে তখন যে আছে সে আড়তে জিনিসগুলোকে একত্রে করে,
এবং বিভিন্ন ট্রাকে মানুষজন যায়, তারা বিভিন্ন আড়ত থেকে দাম দর করে জিনিসপত্র কিনে আনে, হ্যাঁ, এবং যেখানে কম পায় সেখানে আনে, এবং তারপর ঢাকা শহরে এসে কারণ বাজারে আসে, কারণ বাজারে আসার পরে ট্রাকটাকে সে একজন হোলসেলের কাছে বিক্রি করে দেয়, হোলসেলের থেকে সে 3-4 জন ছোট ছোট হোলসেলের কাছে দেয়, এবং যে আমাদের যে রিটেলার যে লাস্ট মাইলে 15 টাকা অ্যাড করছে সে কিন্তু ওখান থেকে নিচ্ছে কিন্তু, এবং সে আসার সময় কিন্তু আপনার কারণ বাজার থেকে একটা ভ্যানে করে নিয়ে আসছে, ভ্যানের ওই খরচটাও কিন্তু এর সঙ্গে যোগ হচ্ছে। সো কৃষক তো একজন, তাছাড়া আপনার বাসায় কোনো একটা কিছু পৌঁছানোর জন্য, হ্যাঁ, আরো 8 থেকে 10 জন মানুষ ইনভলভ। সো ওই 8 থেকে 10 জন মানুষের কষ্ট তো আমাদের দিতে হবে, এবং ওদেরকে বলা যাবে না যে তারা সিন্ডিকেট, তারা কিন্তু ভ্যালু এডিশন করতেছে। হ্যাঁ, সে যে একটা গ্রাম থেকে কাঁচামরিচ কিনতেছে, সে দেখে জানতেছে যে ভালো নাকি না। হ্যাঁ, সে যে এখানে যে রিটেলার আসতেছে, সেই রিটেলার রাত্রিবেলায় 12টার সময় কারণ বাজারে যাচ্ছে, এনে আপনার জিনিসগুলো নিয়ে এসে আপনার কাছে সকালবেলায় 8টার সময় আপনার কাছে বিক্রি করতেছে, আপনি তো কারণ বাজারে যাচ্ছেন না। হ্যাঁ, সো এদের তো ভ্যালু আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন ভ্যালু আছে, এবং যে ট্রাকে করে ধরেন একটা গ্রাম থেকে নিয়ে আসতেছে ঢাকায়, সে কিন্তু ট্রাক চালিয়ে নিয়ে, সে সারা রাত না ঘুমিয়ে ট্রাক চালাচ্ছে। সো এগুলোর ভ্যালু আছে। সো এই যে দ্রব্যমূল্যের কমানোর উপায় কি, এখানে আরো স্ট্রিমলাইন করতে হবে, এখানে আমাদের স্টোরেজ ইমপ্রুভ হবে, হ্যাঁ, এখানে আমাদের যত প্রেডিকশন ইমপ্রুভ হবে, যত ইনফরমেশন বেটার হবে, তত এখানে আসলে ঝামেলা কমবে। এই যে অনেকগুলো লেয়ার, আপনারা মূলত সবচেয়ে বেশি পারচেজ আপনাদের কোন লেয়ার থেকে আপনারা করেন? আড়তের পর্যায় থেকে নাকি? আমাদের অলমোস্ট 50% এখনো আড়ত থেকে হয়, কারণ আপনার আসলে যেটা দেখা গেছে যে আমরা প্রায় 180 ধরনের পেরিশেবল আইটেম নিয়ে ডিল করি। হ্যাঁ, সো 180 ধরনের পেরিশেবল আইটেমের মধ্যে আসলে বড় কোয়ান্টিটি আমাদের খুবই কম, যে দিনে 3 টন লাগবে, হয়তো 3-4টা জিনিস আছে দিনে 1 টন 1.5 টন 3 টন লাগে। হ্যাঁ, ম্যাক্সিমাম লাগে হয়তো 100, 150, 200 কেজি। সেগুলো আসলে আমাদের ওই কারণ বাজার থেকেই নেওয়া লাগতেছে 50%। বাট যেটা আমরা আলু কিংবা পেঁয়াজ কিংবা ইভেন টমেটো কিংবা মালটা, এগুলো আমরা লার্জার স্কেলে কিনতে পারি, যেগুলো কম পেরিশেবল, যেগুলো একটু 2-3 দিন থাকে, সেগুলো আমরা লার্জ স্কেলে কিনতে পারি। যেমন আম যখন আমরা বিক্রি করছি, আম কিন্তু আমরা একদম ডাইরেক্ট নিয়ে আসছি, মানে একদম কৃষক থেকে, আমের বাগান থেকে নিয়ে আসি, হ্যাঁ, ডাইরেক্ট কৃষক থেকে, বাগান থেকে পারছে, আমাদের লোক ডাইরেক্ট কিউসি করে ঢাকায় আসছে, ঢাকায় এসে, এবং আমরা কোয়ালিটিও বেটার দিতে পারি, এবং আমরা আমে কস্টিংও আমরা খুব রিজনেবল রাখতে পারি, বিকজ আমাদের এতগুলো স্টেপস নেই, এবং আমরা এটাও ইনশিওর করতে পারি যে আমের মধ্যে অ্যাটলিস্ট আমাদের হাতে কিছু মিক্স হয় নাই। সো সেক্ষেত্রে ধরেন আমে যেরকম আপনারা একদম মানে অনেকগুলো লেয়ারকে ইয়ে করতে পারছেন, এলিমিনেট, সো অন্যান্য প্রোডাক্টে সেটা পারা যাচ্ছে নাকি ভলিউমের কারণে? ভলিউমের কারণে, এটা ভলিউমের কারণে। আপনার আম যেমন আমি ডেইলি হয়তোবা 7-8 টন বিক্রি করে ফেলতে পারি। হ্যাঁ, এখন আলু তো আপনার একটা সিজনালিটির ব্যাপার আছে। বাট ধরেন যে জিনিসগুলো দিনে 100 কেজি 200 কেজি যায়, আমি জানি না অবশ্য, যে ছোট ছোট যে ট্রাক, যেমন ঢাকার পেরিফেরিতে লাইক মানিকগঞ্জ বলেন, বেরিবাদ বলেন, এখানে তো যেমন, হ্যাঁ, এখানে মানিকগঞ্জ বেরিবাদ যদি যাই, আমি যখন গ্রামের আড়তে যাচ্ছি, তখন হয়তো বা 4 থেকে 5টা প্রোডাক্ট পাচ্ছি, ওটা তো আমার পুরো ট্রাক ভরতেছে না, তখন আমার পার ট্রাকে কস্ট অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় ওই মানিকগঞ্জ ট্রাক বলতে কি এটা 5 টনের ট্রাক নাকি আপনারা? না, আপনার, হ্যাঁ, এখন আপনার আসলে ঢাকায় আনা দরকার 14 টনের ট্রাক, 14 টন ট্রাক যদি আনেন, তখন পার কেজি ট্রান্সপোর্ট কস্ট ইজ লাইক 1 টাকা থেকে 1.5 টাকা। আর আপনি যদি একটা ছোট ট্রাক আনেন, তখন পার কেজি ট্রান্সপোর্ট কস্ট ইজ 5 টাকা। সো আপনাকে কিছু আনতে হলে আপনাকে 14 টনসই নিয়ে আসতে হবে। সো এইটা অ্যাকচুয়ালি দের ইজ এ সফটওয়্যার প্রবলেম, যেখানে আসলে গ্রামে যদি সব বাজার থেকে আমরা যদি জানতে পারি যে কোন বাজারে কি আছে, তখন আমরা একটা 14 টনের ট্রাকের রুট প্ল্যান করে নিয়ে আসতে পারি। সো এটা এদিকেই আমরা যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এবং মানে অনেকগুলো, এবং আমি যে বলতেছি যে 20 কোটি টাকা দিয়ে আমরা দেখতেছি যে এখানে আমি যদি এই সাপ্লাই চেইনে যদি আমি ইনভেস্ট করি, আমি দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে আসলে আমি দাম কমাতে, নিজেরও যদি পুরোটা না লাগে, আপনি তো তখন অন্য পার্টিকে দিয়ে দিতে পারেন। এক্স্যাক্টলি। বাট আই হ্যাভ টু পুট দ্য পারসন, যে এখানে কোয়ালিটি ইনশিওর হবে, ইয়ে হবে, টাইম লাগবে, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, মানে কিছুটা রিস্ক নিয়ে এখানে নামতে হবে। বাট যখন আপনাদের ধরেন ফর এক্সাম্পল করোনার সময় একটা ফান্ড ছিল এবং অর্ডার ভলিউম ভালো ছিল, তখন কি ট্রাই করার উপায় ছিল? না, তখন তো আসলে আমরা দেখতেছিলাম আমাদের রেগুলার মার্কেটই আমার অনেক এক্সপ্যান্ড, তখন তো আমি ফ্রিজের মধ্যে জিনিস রাখার নিয়ে চিন্তায়। হ্যাঁ, তখন চ্যালেঞ্জ হলো যে কিভাবে ডেলিভারি ম্যান পাবো, যে ডেলিভারি যে দিবে তাদেরকে আমি কিভাবে হায়ার করবো। সো এই সব কটা চ্যালেঞ্জ আসলে, এটা অ্যাকচুয়ালি মানুষজন রিয়েলাইজ করে না যে সবার কাছে কিন্তু সব অপরচুনিটি থাকে না। হ্যাঁ, যে রকমারির কাছে যে অপরচুনিটি গুলো আছে, সেটা হয়তো বা সবাই দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এবং এরকম হতে পারে যে, এবং এটা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের একটা খুব মানে অন্য দেশে যেটা হয়েছে, যে
এই যে অপরচুনিটিগুলো আছে, এই অপরচুনিটিগুলোর রিটার্ন কিন্তু আসলে একটা অ্যাভারেজ রিটার্নের থেকে বেশি হতে পারে। হ্যাঁ, যে আমি হয়তো বা একটা দোকান দেবো একটা বাজারে, হ্যাঁ, সেটার থেকে হয়তো বা আমার ক্যাপিটালের রিটার্ন আসতে পারে 20-30% পার ইয়ার। ওয়ারএজ যেখানে যদি আমি পুল করে যদি আমরা এরকম একটা ভেজিটেবল সাপ্লাই চেইনে, এটার মধ্যে হয়তো বা রিটার্ন আসা সম্ভব 70-80%। সো এই অপরচুনিটিগুলো কিন্তু বিকামস অ্যাভেলেবল টু অ্যাজ ইউ স্কেল। রাইট, অপটিমাইজেশনগুলো আপনি দেখতে পান। আচ্ছা, তো আসিম ভাই আমরা এখন আরেকটু ইনভিজিবল জায়গায় যেতে চাই। মানে এগুলো অনেক কিছু ভিজিবল জিনিসপত্র, ইনভিজিবল বলতে যেমন ফিলোসফিক্যাল জায়গা। সো এই যে বিজনেস রান করা, সেক্ষেত্রে অনেক রকম ফিলোসফিক্যাল জায়গা থাকে যে বিজনেসটা আমি করতেছি কেন করতেছি। আবার ধরেন লিডারশিপ ম্যানেজমেন্ট, ওখানে ফিলোসফিক্যাল জায়গা যে হোয়াট দ্য ফিলোসফি বিহাইন্ড, যে আমার ম্যানেজমেন্টের স্টাইল কি হবে, বা আমার মার্কেটিং ব্র্যান্ডিং এ ওটার আন্ডারে বিভিন্ন ফিলোসফিক্যাল জায়গা আছে। এই জায়গাটা একটু টাচ করতে চাই। সো এর মধ্যে বিশেষ করে টাচ করতে চাই লিডারশিপ ম্যানেজমেন্ট। যেমন একটা কোম্পানি বড় করতে হলে এটা তো একটা ফান্ডামেন্টাল জায়গা। এই জায়গাতে কোন ধরনের ফিলোসফি আপনারা ফলো করেন এবং ওখানে কোন ধরনের ফিলোসফিক্যাল সংঘাত মনে করেন যে এটা একটা অপশন, ওইটা আরেকটা অপশন, সো আমরা এটাতে না ওইটাতে যাচ্ছি? ফর এক্সাম্পল একটু আগে বললেন করোনার সময় কাইন্ড অফ আর্মি স্টাইলে চলে গেছি, যে ভাই এখানে আর এত কিছু অপশন দেওয়ার সুযোগ নেই বিকজ দ্যার ইজ এ ক্রাইসিস। সো ওই জায়গাটা একটু জানতে চাই আপনাদের ওভারঅল লিডারশিপ ফিলোসফি, ম্যানেজমেন্ট ফিলোসফি, বিজনেস ফিলোসফি। আসলে এটা পারপাস ড্রিভেন হতে হবে। এখন যে জিনিসটা হলো গিয়ে যে আমার একদিকে আমার কমিটমেন্ট হলো গিয়ে আমি আপনার বাসায় টাইম মতন সবজি পৌঁছাবো। আমার কমিটমেন্ট হলো গিয়ে যে আমার আপনাকে কি বলে হাই কোয়ালিটি মালটা দিতে হবে। হ্যাঁ, আমার কমিটমেন্ট হলো গিয়ে যে আমার ওয়্যার হাউসে তেলাপোকা থাকতে পারবে না। হ্যাঁ, সো আপনি যখন ওই ধরনের অবজেক্টিভ ওরিয়েন্টেড থাকবেন। খুব ইন্টারেস্টিং কোশ্চেন আমি মিস করছি, যে আপনি তেলাপোকা এবং এই ইঁদুর কিভাবে কন্ট্রোল করেন? আমাদের এন্ট্রি কন্ট্রোল করতে হয়। সো আপনি মানে গ্রোসারি ব্যবসায় আসলে অনেক হ্যাঁ, অনেক চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ। হ্যাঁ, এবং তেলাপোকা নিয়ে আসলে আমাদের মানে এসওপি আছে। আই এম নট ইভেন কিডিং। মানে না আই ক্যান গেস ইট। তেলাপোকা নিয়ে আসে, পিঁপড়া নিয়ে আসে। হ্যাঁ, সো আপনার যখন আপনার জিনিসটা সিস্টেমটা দাঁড়ায় যাবে, তখন ইউ হ্যাভ টু গো ইনটু আ বিট অফ আ মিলিটারি স্টাইল। হ্যাঁ, কিন্তু আপনি যখন ক্রিয়েটিভ জিনিসপত্র চিন্তা করতেছেন, যে এই যে ধরেন আপনি যে ভেজিটেবল সাপ্লাই চেন, এটা খুবই ক্রিয়েটিভ। হ্যাঁ, এখানে এখনো প্রসেসগুলো ডিফাইন না, তখন কিন্তু আপনার মানুষকে একটু রিল্যাক্স করতে হবে। এবং এই জিনিসটা এই প্রবলেমটা আমি ফার্স্ট ফেস করে হলো গিয়ে 2015-এ। আমার নিচে ছিল ওয়্যার হাউস, উপরে ছিল হলো কি ইঞ্জিনিয়ারিং টিম। হ্যাঁ, এখন ইঞ্জিনিয়ারিং টিমের আসতেছে 11টার সময়। হ্যাঁ, এসে আবার আমাকে এক্সপ্রেস করতেছে রাত্রে অনেক কোডিং করছি এক্সেট্রা। আবার আমার ওয়্যার হাউসকে আমার অন টাইম আনা লাগতেছে। ইটস লাইক এটা তো আই ক্যানট লিভ ইন দিস টু ওয়ার্ল্ড। মানে দুইজনের দুই নিয়ম হয়ে যাচ্ছে। এটা কিভাবে হাউ ক্যান ইউ হ্যাঁ, হাউ ক্যান ইউ রিকনসাইল যে ও এরকম অপরচুনিটি পাচ্ছে, হ্যাঁ, ওকে ভালো ল্যাপটপ দিচ্ছে, এখানে করতেছে। সো এই প্রবলেমটা আমি নিয়ে গেছি জ্যাপোজ এসে একটা জ্যাপোজের টনি শেড ফাউন্ডার যে ছিল এলভিন না কি জানি, মানে আরেকজন যে ছিল সিএফও যে ছিল। হ্যাঁ, সো তার কাছে আমি জিজ্ঞেস করছি তোমার জ্যাপোজে বলে এত ভালো কালচার, সবাই খুব লাইক করে। হ্যাঁ, আমি তো এই প্রবলেম ফেস করছি, তোমার ওয়্যার হাউসে যেই সিস্টেম চলে সেই সিস্টেম তো আমার ইঞ্জিনিয়ারের উপরে চলে না। সো ফার্স্ট বলে যে ইউ নিড টু সেপারেট দ্য বিল্ডিংস, ডোন্ট কিপ দেম ইন দ্য সেম বিল্ডিং। হ্যাঁ, সো that has been my philosophy যে আমার যেখানে trains need to run on time but also you need to write good software. So এই গুড সফটওয়্যারের কালচার, স্ট্যানফোর্ডের কালচার এখানে দিতে হবে, আর এখানে দিতে হবে হলো গিয়ে মানে জার্মান ট্রেন সিস্টেমের কালচার। হ্যাঁ, সো বিভিন্ন টাইপ অফ অর্গানাইজেশনে বিভিন্ন টাইপ অফ কালচার থাকতে হবে এবং কাস্টমার সার্ভিস হতে হবে মাঝামাঝি। নাও ইউ হ্যাভ দিস থিং দ্যাট ইজ রানিং। এখন আপনি নেক্সট যেটা যে সমস্যাটা আই থিঙ্ক উই সলভ ইন 2021, যে এই যে আমি একটু কমেন্ট অ্যাড করি, এটা হচ্ছে যে এই যে রিসেন্টলি যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবাই বলে যে ভাই আপনি তো বৈষম্য করতেছেন। হ্যাঁ, বিভিন্ন কেসে। সো বৈষম্য তাহলে যদি না করি তাহলে কি করব? বলে ভাই সমতা করবেন। খেয়াল করেন সমতা কিন্তু একটা আসলে ভেগ আইডিয়া। এখন তার মানে কি সিইওর বেতন আর তাহলে আমার সিকিউরিটি স্টাফের বেতন সমান হবে? সিইওর বেতন এবং সিকিউরিটি স্টাফের বেতন না সমান হলেও আই থিঙ্ক আমাদের এইটা ফলো করা উচিত যে অ্যাটলিস্ট জিনিসটা রিকনসাইল হচ্ছে। হ্যাঁ, এখনো অনেকে বলে যে আমরা এখন যারা অ্যাভারেজ মানুষ আছি তারা নাকি অ্যাভারেজ লিভস বেটার দ্যান সম্রাট আকবর। আমি বলি যেটা সমতা ক্যানট বি রাইট আইডিয়া। আপনি ন্যায্যতা বলতে পারেন, আপনি ন্যায্যতা বলতে পারেন,
হ্যাঁ, ন্যায্যতা কাইন্ড অফ এ ভেরি আলটিমেটলি কনসেপ্ট হলো গিয়ে যে দুধের থেকে ঘি বার করতে হলে ঘি এন্ড দুধ ইজ নট সেম। হ্যাঁ, সো ঘি তো বার করতেই হবে। এটি ন্যায্যতার কথা বলছে। আপনি সমতা দিয়ে ডিল করলে তো ইট ডাজন্ট মিন এনিথিং। হ্যাঁ, মানে বেসিক্যালি এখানে রিফাইনমেন্টের একটা ব্যাপার আছে, এবং রিফাইনমেন্টের ব্যাপার আছে, এবং এই রিফাইনমেন্টটাকে বোঝার জন্য যে কারণ ওখানে আমি আই ডোন্ট নো, ওই এম্পারারস নিউ ক্লোথের এক্সাম্পল দিচ্ছিলাম যে আসলে ওই যে আসলে কি তাদেরকে বেটার ফ্যাসিলিটিস, তাদের আউটপুট কি বেটার নাকি না, এটা বোঝার ক্ষমতা আসলে থাকতে হবে। রাইট। সো এই জায়গাটায় আমি আরেকটা ফিলোসফিক্যাল জায়গা চলে আসে ওখানে সিমিলার ভাবে, সেটা হচ্ছে যে ট্যালেন্ট নিয়ে যে ডাইলেমাটা, যে অ্যাকচুয়ালি খুব ট্যালেন্টেড পিপল তাদেরকে হয়তো ধরে রাখা ডিফিকাল্ট হয়, অনেক সময় তারা টিম ওয়ার্ক করে না, আবার রেগুলার পিপল তাকে দিয়ে হয়তো একটা আউটপুট আনা যায় না। তো এই জায়গাটা তো আপনার কিভাবে জিনিসটাকে ফিলোসফিটাকে কিভাবে দেখেন? মানে এখানে আমাকে একজন বলছিল যে ট্যালেন্ট ইজ ট্যালেন্ট, ঠিক আছে, ট্যালেন্টকে তো ট্যালেন্টের মতন করতে হবে, এটা আসলে রিপ্লেস করার কোনো উপায় নেই। হ্যাঁ, আপনি যতই চেষ্টা করেন যে আমি খুব ভালো ভায়োলিন বাজাবো, ইউ মে নট বি এবল টু হিট ইট। সো এখানে যে জিনিসটা হবে যে ট্যালেন্টকে আসলে আপনার ডিসিপ্লিনে আনতে হবে, ট্যালেন্টকে বোঝাতে হবে যে তুমি ট্যালেন্ট দিয়ে কত দূর যাবা। হ্যাঁ, তুমি সিস্টেমের মধ্যে এসে না, আমি যে কোশ্চেনটা করতেছি সেটা হচ্ছে, ধরেন আপনি একদম টপ ট্যালেন্ট টার্গেট করলেন, দেখা গেল যে না এদের ম্যানেজ করা যাচ্ছে না, রেদার আমি একটু সেকেন্ডারি টায়ারে নামলাম, যে আমি এই টিমটাই এরকম যে তারকা নাই কিন্তু বাট এরা টিম ওয়ার্ক ভালো করে। না, আমি এটা বিলিভ করি না। আমি বিলিভ করি যে টপ ট্যালেন্টই আমার লাগবে। হ্যাঁ, টপ ট্যালেন্ট ছাড়া আমি কিভাবে গুগলের সাথে কম্পিট করব? হ্যাঁ, গুগল যে যাকে হায়ার করতেছে, হ্যাঁ, $3 লাখ হয়তো বা তাকে আমি স্টক অপশন দিয়ে আমি হয়তো বা $50,000 হায়ার করতে পারি। সো ওই একটা ব্যালেন্স তো লাগবে। সো বাট আই ডোন্ট থিঙ্ক দের ইজ এ রিপ্লেসমেন্ট ওইখানে বেশি কম্প্রোমাইজ, এবং ওইটা যাবে না, ওই অর্গানাইজেশনের থিঙ্কিংটাই অতদূর যাবে না। ওকে, সো আপনার এই যে টোটাল এন্টারপ্রেনিউর জার্নি, এখানে আমি জানতে চাই যে লিডারশিপের এখন যা আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে, ম্যানেজমেন্টের, সাপ্লাই চেইনের, এখান থেকে যদি পুরো বিজনেস মিলিয়ে আপনার 3-4টা বা 5টা মানে আইডিয়া জানতে চাই, যেটা হচ্ছে অ্যাবসলিউটলি আপনার আগে যা ছিল সে থেকে চেঞ্জ হয়ে এখানে আসছেন, এই ধরনের কিছু যদি আপনার আমাদের সাথে শেয়ার। এই যে মনে রাখা একটা কষ্টকর ব্যাপার, কারণ আপনার ব্রেনের মধ্যে সব ডেল্টা গুলাকে ট্র্যাক রাখতে হবে। সো একটা যেমন ছিল যে আসলে যেটা আমি আগে বুঝতাম না, যে হাউ ক্যান ইউ গেট ভিশন আউট অফ দ্য সিস্টেম। আমি তো দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে এরকম একটা হওয়া উচিত, বাট সিস্টেম থেকেও তো আসলে ভিশন আসতেছে। মানুষ তো আমাদের 2300 এমপ্লয়, মানে 2300টা কম্পিউটার আর 2300টা ব্রেইন, হ্যাঁ, এটা কিছু না কিছু ক্যাপচার করতেছে। এটাকে ডিস্টিল করে কিভাবে উপরে আনা সম্ভব, সো এটা নিয়ে আমার মানে আই বিন থিঙ্কিং মোর এন্ড মোর, এবং এটা আনার পরে তো অ্যাকচুয়ালি প্রায়োরিটাইজেশন করতে হবে। হাউ ডু ইউ প্রায়োরিটাইজ ইট, যে কোনটা এখানে আজকে 100টা আইডিয়া আছে, হাউ ডু ইউ প্রায়োরিটাইজ ইট। সো এখন আগে যেটা হতো যে আমি সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করতাম, একটা করতাম, এটা করতাম, এখান থেকে জাম্প করতাম, এখন এটাকে খুব স্ট্রাকচার্ড ভাবে নিয়ে আসছি। নেক্সট লেভেল অফ ম্যানেজমেন্ট, সো উই হ্যাভ স্প্রিন্ট স্ট্রাকচার। স্প্রিন্ট স্ট্রাকচার অ্যাপ্লাইজ নট অনলি ফর ইঞ্জিনিয়ারিং বাট অলসো নন ইঞ্জিনিয়ারিং। নন ইঞ্জিনিয়ারিং এর জন্য যে স্প্রিন্ট স্ট্রাকচার, যে তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের রেগুলার কোনো ডে টু ডে ওয়ার্ক তুমি এখানে দিতে পারবে না, তুমি হ্যাভ টু অনলি গিভ ক্রিয়েটিভ ওয়ার্ক। যেমন আমরা এখন একটা চলতেছে যে আমরা লাইভ চিকেন কিভাবে বিক্রি করতে পারবো, এটা হলো নন ইঞ্জিনিয়ারিং স্প্রিন্টে চলতেছে। সো নন ইঞ্জিনিয়ারিং যে টিমটা আছে সে তারাও কিন্তু আইডিয়া নিয়ে আসতেছে, এসে যেটা হয় যে 2 সপ্তাহের মধ্যে এক্সিকিউট করতে পারছো, এক্সিকিউট করলো, তারপরের সপ্তাহে আবার প্ল্যানিং, ওই সময় ওই সপ্তাহে প্রায়োরিটাইজেশন। এইটাতে একটা প্রেশার থাকে অর্গানাইজেশনের মধ্যে অটোমেটিকলি, আদারওয়াইজ আপনার প্রত্যেকজনকে ফলো আপ করাতেছে। বিকজ মানে ধরেন ইটস ভেরি ইজি টু ফলো আপ অন কেক পিকিং করতেছে, যে কতগুলো কাউন্ট এক্সেট্রা, বাট যারা ধরেন একটু সিনিয়র ম্যানেজমেন্ট তাদেরকে আপনি কিভাবে ট্র্যাকিং করবেন। সো এই স্প্রিন্ট স্ট্রাকচারে নিয়ে আসলে, এবং বলা হচ্ছে যে 30 ঘন্টা করে এক্সট্রা ক্রিয়েটিভ ওয়ার্ক থাকতে হবে। সো এই স্ট্রাকচারটার কারণে আমি দেখতেছি যে ভিশনটা আস্তে আস্তে মানে সিস্টেম থেকেই আসতেছে ভিশনটা। সো দিস ইজ মাই রিয়েলাইজেশন ইন দ্য লাস্ট 1 year। আচ্ছা, তাহলে প্রশ্নটা বরং একটু অন্য ল্যাঙ্গুয়েজে করি। ধরেন যে আপনার যদি এখন বলি যে 10 বছর আগে আপনি ফেরত পাঠালাম আপনাকে, সো তখন এখন যে আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাহলে কোন কোন ডিসিশন আপনি অ্যাকচুয়ালি চেঞ্জ করতেন? এখন যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোন কোন ডিসিশন আমি চেঞ্জ করতাম, অবভিয়াসলি মানে মিস্টেক তো অনেকগুলাই করা হয়েছে, রাইট? সো আই থিঙ্ক যে এখানে হয়তো বা মানে
আমার ইয়েতে ইটস নট দ্য মিস্টেকস দ্যাট ইউ মেক, এরর্স অফ অমিশন না, এরর্স অফ কমিশন না, এরর্স অফ অমিশন, যে কি কি করি নাই। আমার হয়তো বা 2015-তে ওয়াই কমিউনিটির থেকে করে আরেকটা দেশে চাল ডালকে এক্সপ্যান্ড করা উচিত ছিল। হ্যাঁ, আই থিঙ্ক আই মেড এ বিগ মিস্টেক দেয়ার। কেন? কারণ আপনার ইন্ডিয়াতে যদি দেখেন চাল ডালের মতন বিজনেস জেপটো শুরু হয়েছে 2020-এ। 2020-এ হয়ে দে আর কারেন্টলি ভ্যালুড এট $5 billion। তো আমরা কি 2016-তে পারতাম না যে ইন্ডিয়াতেও একটা করতে? এতদিনে তো আমরা দাঁড়ায় যেতাম। হ্যাঁ, কিন্তু হইতে পারে যে বরং দুইটা চালাতে গিয়ে ডুবে গেল, বাট নাও হইতে পারে, তাই না? তাই না? হ্যাঁ, নাও হইতে পারে। হ্যাঁ, দুইটা চালাতে গিয়ে হয়তো বেটারও হতে পারে। ফোকাস জিনিসটা আমি অনেক সিচুয়েশনের সাথে আসলে এগ্রি করি না, ইন দ্য সেন্স অফ ফোকাস। আমি মনে করি যে সবকিছুকে একই সুতার মধ্যে গাঁথা সম্ভব। হ্যাঁ, যে আপনি হয়তোবা আপনি মনে করতেছেন যে আমি ডিমের সাপ্লাই চেইন পারি বলে কি আমি আমের সাপ্লাই চেইন পারবো না? হ্যাঁ, না, সুতা যদি একটা আপনি বানাই ফেলতে পারেন তাহলে তো ফোকাসটি হয়ে যায়। হ্যাঁ, ফোকাস। সো এই সুতাগুলো আপনি যখন ঢাকা শহরে করতেছেন, আপনি নিশ্চয়ই কলকাতাতেও ডেলিভারি করতে পারবেন। তাহলে স্কেলেবল মডেল লাগবে, অথবা যে জিনিসটা সেম সুতায় থাকতে হবে। ইন্ডিয়ার জন্য যদি সাপ্লাই চেইনটাই কমপ্লিটলি ডিফারেন্ট হয়, টোটাল কাস্টমার বিহেভিয়ার কমপ্লিটলি ডিফারেন্ট হয়, নট দ্যাট ডিফারেন্ট, মানে তাহলে একরকম। যদি সিমিলার হয় তাহলে হয়তো মানে দ্যাট কুড বি আ রাইট আইডিয়া। মানে ইটস নট দ্যাট ডিফারেন্ট। হ্যাঁ, মানে গ্রোসারি সাপ্লাই চেইন তো ধরেন সাবকন্টিনেন্টে মোর অর লেস সেম। হ্যাঁ, হয়তো বা আমাদের ল্যাঙ্গুয়েজ আলাদা। আর কিছু মনে পড়ে যেটা আপনি ডিফারেন্ট ডিসিশন নিতেন? ইভেন ধরেন যদি এই কোশ্চেনটাই করি যে আবার 2013 সালে ফেরত যাওয়া হলো, যখন জাস্ট চিন্তা করতেছেন কি বিজনেস করা যায়, তাহলে কি এজেন্সি চিন্তা করতেন নাকি নতুন কিছু অন্য কিছু চিন্তা করতেন? আমি হয়তো চিন্তা করতাম যে ক্রিপ্টোকারেন্সি, তখন আমরা অ্যাকচুয়ালি আমার দুইটা বিজনেস মাথায় ছিল। একটা ছিল হলো যে আমরা বিটকয়েন নিয়ে কিছু একটা করব, আর একটা ছিল হলো গিয়ে হ্যাঁ, সো আমি ভুলটাই পিক করছি আমি যতদূর বুঝতেছি। কারণ বিটকয়েনটা নিয়ে যদি ডেভেলপ করে এখানে আসতাম তাহলে হয়তো বা উই উড হ্যাভ গন ফার্দার। হ্যাঁ, বাট মাই রিগ্রেটস ইন টার্মস অফ লিডারশিপ, হ্যাঁ হয়তো বা মানুষের সাথে আরো ভালো, মানে আমার যত বয়সে মানে আরো মনে হয় ভালো ব্যবহার করা যেত। হ্যাঁ, মানে আলটিমেটলি ইউ কুড হ্যাভ বিন আ লট কাইন্ডার। হ্যাঁ, বাট আবার মাঝে মাঝে মনে হয় যে এত কাইন্ড হওয়া ঠিক হয় নাই। ব্যালেন্স দরকার। মানে এখন আসলে 2-3 ডিসিশন আছে যেখানে মনে হচ্ছে যে আচ্ছা মেবি আই ওয়াজ টু কাইন্ড, হয়তো আরেকটু এগ্রেসিভ হওয়া উচিত ছিল। না, এই ম্যাচুরিটি তো অ্যাকচুয়ালি মানে হইতেই থাকবে, শেষ নাই। সো আমরা তাহলে লাস্টের দিকে চলে আসছি অলমোস্ট বলা যায়। তো আমরা একটু জানতে চাই চাল ডালের ভিশন, মানে আপনি ভবিষ্যৎটা কি দেখতেছেন, চাল ডালকে কোথায় নিতে চাচ্ছেন, বা ডু ইউ হ্যাভ এনিথিং এলস ইন ইওর মাইন্ড যে চাল ডাল একটা জায়গায় গেল দেন আপনি অন্য আরো কিছুতে চিন্তা ভাবনা করতেছেন? না, আসলে মানে আমার তো চিন্তার তো করতে তো অসুবিধা নাই। হ্যাঁ, সো আপনি এটাকে একটা পার্ক করে আপনি তো চিন্তা করতেই পারেন। সো চাল ডালের ক্ষেত্রে আসলে ফুড সাপ্লাই চেইন ইজ আ ভেরি বেসিক থিং। হ্যাঁ, যে মানুষের ফুড সাপ্লাই চেইন যদি ইমপ্রুভ করা যায়, হ্যাঁ, এখন আমরা হয়তো বা ধরেন আপনি যদি ফুডের দাম 10% কমাতে পারেন, তার মানে মানুষের কাছে ইউ ক্যান গিভ বেটার ভ্যারাইটি। হ্যাঁ, সো ফুড সাপ্লাই চেইন নিয়ে একটা দেশ কেন, সারা ওয়ার্ল্ডের ফুড সাপ্লাই চেইন কিভাবে আরো এফিশিয়েন্ট করা যায়, এটা কিন্তু মানে এক লাইফ টাইম ইজ নট এনাফ টু গো আফটার দিস। সো উই ক্যান কিপ গোয়িং অন দিস। বাট চাল ডালের আছে যে আমাদের ফুড সাপ্লাই চেইনও আছে, আমাদের ডেলিভারিও আছে। সো উই ক্যান ডেলিভার এভরিথিং এলস। যে মাছ ডেলিভারি করতে পারলে ফোনও ডেলিভারি করতে পারবো, আমাদের ই কমার্সে ওই ডেলিভারিটাও আসবে। এখন আমরা বিভিন্ন মানুষের বাসায় যাচ্ছি, তো তাদেরকে কি আমরা মানে হাউ ক্যান উই অ্যালাউ আদার্স টু ইউজ চাল ডালের ইনফ্রাস্ট্রাকচার, যে একজন কেউ ছোট ছোট ব্যবসা করতেছে, চাল ডালের ইনফ্রাস্ট্রাকচার আছে, কীভাবে কানেক্ট হতে পারবে, সো যাতে আরও মানুষও এটার সঙ্গে কানেক্ট হচ্ছে। দ্যাট ইজ দ্য ডিরেকশন ইন উইচ we want to generally take the company while keeping focus on food supply chain. আর যদি বলেন যে আচ্ছা ঠিক আছে চাল ডাল হয়ে গেছে আপনি কি করবেন, তখন আমি বলবো যে হ্যাঁ আমার কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে পড়াশোনা করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, সো ওকে। সো আর আমার মানে মূল কোয়েশ্চেন শেষ, এখন জাস্ট কিছু কুইক কোয়েশ্চেনস। মাঝখানে যেমন হচ্ছে আপনি বলেছেন যে রিডিং এর কথা, তো সেক্ষেত্রে এন্টারপ্রেনারদের জন্য আপনার জায়গা থেকে যদি কিছু বই আপনি সাজেস্ট করেন যারা এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করতেছে। আমি মনে করি যে স্টিভ জবসের বায়োগ্রাফি ইজ আ ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি আমার জন্য। ওয়াল্টার আইজ্যাকসন, এটা হ্যাঁ, দ্যাট চেঞ্জ দ্য ডিরেকশন অফ মাই লাইফ প্রবাবলি। হ্যাঁ, আর কি স্টিভ জবসের বায়োগ্রাফি ওয়াজ ওয়ান, আর হলো গিয়ে
মানে আসলে যার যে অসুখ হয়েছে তাকে সেই ওষুধটা আর কি দিতে হবে। হ্যাঁ, সো ইন জেনারেল আপনার লাইফ থেকে বলেন যে কোন ৩টা বই আপনাকে সবচেয়ে টাচ করছে বা ইনফ্লুয়েন্স করছে, এটা যেমন একটা লিডারশিপ ম্যানেজমেন্ট বা হোয়াটএভার। আমার খুবই ফেভারিট একটা যে বইটা খুব ইনফ্লুয়েন্স করছে, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, নেহরুর লেখা। হ্যাঁ, সো নেহরু তার ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছে কি, সো ওখান থেকে আমার হিস্ট্রিতে যায়। আমি নিজেকে এটা অনেকটা হলো গিয়ে জিওগ্রাফির মতন, যে আমি এখন কি মতিঝিলে আছি, হ্যাঁ, নাকি আমি গুলশানে আছি। আসলে আপনি যদি হিস্ট্রি না জানেন আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় আছেন। সো আই থিঙ্ক দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি actually has given me a foundation to see the world. আচ্ছা, এই যে আমাদের যে আন্দোলনটা হলো এটা কিরকম ভাবে হতে পারে, এবং আন্দোলনগুলো এটার সঙ্গে সিমিলারিটি কি, রাশিয়ায় যে 1917 যে আন্দোলন হয়েছে এবং ওটার পরে কি হয়েছে। সো ইট গিভস ইউ মোর ফাউন্ডেশন যে এরকমও হইতে পারে। সো গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, আমি অনেক ব্লগ পড়ি, যেমন আমার কাছে মার্ক অ্যান্ডারসন কিংবা পল গ্রাহামের ব্লগ খুবই ভালো লাগে। আরেকটা কুইক কোয়েশ্চেন হচ্ছে যে আপনার প্রোডাক্টিভিটি এনহ্যান্স করার বা প্রোডাক্টিভিটি বুস্ট করার জন্য আপনার কি সিক্রেট আছে বা এরকম কিছু? আমি যেটা করি যে আমি কোনো বই পড়ার আগে আসলে আমি প্রথমে ওই অথরের উইকিপিডিয়া কোট পড়ি, হ্যাঁ, কিংবা উইকি কোটস পড়ি, যে লেখাগুলো ভালো হলে তখন আমি হয়তো বইও আমি পুরা পড়ি না এখন। আমি বইগুলো মোটামুটি এখন যে বইটা ইয়ে করলে আমি চ্যাট জিপিটিতে দিয়ে আমি জিজ্ঞেস করি যে বইয়ের সামারিটা দিয়ে দাও তো। হ্যাঁ, সো এইটাতে আমার প্রোডাক্টিভিটি অনেকটা বুস্ট হয়েছে। এবং আমি সো হ্যাঁ, দিস ইজ মাই রিসেন্ট প্রোডাক্টিভিটি বুস্ট ইয়ে। এবং আমি চেষ্টা করি আমি ট্রাভেল না করার। হ্যাঁ, আমি চেষ্টা করি যে যত কম মুভমেন্ট করা যায়। ট্রাভেল করলে কি একবার একটা ইয়ে হয়ে যায়, মানে না, ট্রাভেল মানে হলো গিয়ে আমরা ধরেন না ধরেন অফিস থেকে আপনার বাসায়, হ্যাঁ, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগেস্ট ইয়ে, যে এটা কত ক্লোজ হতে পারে তত ভালো। হ্যাঁ, আমি না আসলে বুঝি না যে এই মানে সারা ঢাকা শহরে ট্রাফিক পার করে যখন সে একটা অফিসে আসতেছে তখন আসলে ওই লোকের প্রোডাক্টিভিটি বলে কিছু থাকার কথা না, বিকজ ওইখানে সব এনার্জি শেষ। সো হাউ ক্যান ইউ মিনিমাইজ ইউর মুভমেন্ট সো দ্যাট ইউ আর প্রেজেন্ট। আচ্ছা, এন্টারপ্রেনার হিসেবে তো ধরেন সবার খুব টাইট লাইফ লিড করতে হয়, সবার একটা কমন কোশ্চেন থাকে ফ্যামিলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তো সেক্ষেত্রে ভাবির কাছে কি ঝাড়ি-টাড়ি অনেক বেশি খেতে হয়, অথবা ওখানে আসলে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স মনে প্রবলি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইন দ্য কান্ট্রি। হ্যাঁ, সো আমার ওয়াইফ এবং আমার মানে মেয়ে মোটামুটি সহ্য করে ফেলছে। হ্যাঁ, সো আসলে এটা কম মানে মেকআপ করা লাগবে এট সাম পয়েন্ট আর কি, এটাই বলে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি। ওকে, না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অ্যাকচুয়ালি এনলাইটেন্ড হইলাম আপনার পুরো চাল ডালের যে জার্নি। আই থিঙ্ক লট অফ থিংস এখান থেকে নেওয়ার আছে যারা এন্টারপ্রেনার হিসেবে কাজ করতেছে, স্পেশালি কমার্সে যারা কাজ করতে, তাদের আমার তো মনে হয় যে একদম খুব মানে ওয়াইড একটা ল্যান্ডস্কেপে লট অফ থিংস আর দেয়ার, যেটা তারা এখান থেকে নিতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা অ্যাকচুয়ালি খুব প্রাণবন্ত একটা আলোচনা শুনলাম বাংলাদেশের একটা খুবই নামকরা কোম্পানি চাল ডাল, তাদের যে উত্থান পতন অথবা এই যে তাদের যে গ্রো করার যে হিস্ট্রি এবং তার পেছনের যত অনেক কিছু আজকে আমরা জেনেছি। তো আমরা শুরুতে যে ঘোষণা দিয়েছিলাম সেটি আবারও থাকছে, যে এই পুরো আলোচনা থেকে আপনারা যা শিখলেন সেটা কমেন্টে লিখে জানাবেন, এবং সেখান থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করতে চাই। সো আমরা প্রত্যেকটা পর্বই প্রায় এইভাবে শেষ করি। এই যে উদ্যোক্তা কথা প্রোগ্রামটা আমাদের, আমরা চাইটা কি, আমরা চাই এটাই যে বাংলাদেশের মধ্যে আরো অনেক উদ্যোক্তা গ্রো করুক, যে প্রবলেমগুলো আছে সমাজের মধ্যে সেটা সমাধান করার জন্য আরো কিছু মানুষ ইন্সপায়ার্ড হোক, আরো কিছু মানুষ চেষ্টা করুক। তো এরকম অনেকগুলো মানুষ যখন চেষ্টা করবে ইনশাআল্লাহ বাংলাদেশ সত্যি অন্যরকম হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।